বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার অডিয়েন্স, রিসেপশন সেরিমনি অফ দ্য অ্যাচিভার্স। তো আজকের অনুষ্ঠানের মাননীয় সম্মানিত সকল অতিথিবৃন্দ এবং সংবর্ধিত অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমি শুরুতেই আমজাদ সম্পর্কে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেননা শত ব্যস্ততার মধ্যেও আপনারা উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলবেন, এটি আমরা প্রত্যাশা রাখি। তো প্রথমেই সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব মদরিস আলী, ফাউন্ডার মেম্বার, রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরাম। এ পর্যায়ে সংবর্ধিত অতিথির আসন গ্রহণ করার জন্য প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব তুফাইল আহমেদ, বিসিএস জেনারেল এডুকেশন, প্রিন্সিপাল বড়লেখা ডিগ্রি কলেজ, স্যারকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে সংবর্ধিত অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মিস্টার আরিফ আহমেদ, রেকমেন্ডেড ফর বিসিএস কোঅপারেটিভ, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং সংবর্ধিত অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ শরীফ উদ্দিন, রেকমেন্ডেড ফর বিসিএস পুলিশ উইথ মেরিট পজিশন নাম্বার 1, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে স্পেশাল গেস্ট বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব জহির উদ্দিন, প্রিন্সিপাল শাহ নিমাত্রা SF ডিগ্রি কলেজ, স্যারকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মিস্টার অরুণ চন্দ্র দাস, প্রিন্সিপাল TN খানম গভর্নমেন্ট ডিগ্রি কলেজ জুড়ি, স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্পেশাল গেস্ট অর্থাৎ বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি FHM ইউসুফ আলী, প্রিন্সিপাল পাথারিয়া গাঙ্কুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, স্যারকে অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মৌলানা মোহাম্মদ আব্দুল সব্বুর স্যারকে, এক্স প্রিন্সিপাল ইনচার্জ অ্যান্ড নাও সেক্রেটারি ইন একাডেমিক বড়লেখা ডিগ্রি কলেজ, স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি রেহানা বেগম, ফর্মার ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বড়লেখা, ম্যামকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সবুজ মুশারফ হোসেন স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইংলিশ, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ বড়লেখা, স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মিস্টার ময়েজুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইংলিশ, পাতারিয়া গাঙ্কুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মিস্টার জসিমউদ্দিন, লেকচারার ইন বেঙ্গলি, বড়লেখা গভর্নমেন্ট কলেজ, স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মিস্টার আশুক আহমেদ, হেডমাস্টার দক্ষিণবাগ NCM হাই স্কুল, স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মিস্টার লুৎফুর রহমান চুন্নু, হেডমাস্টার কাটালতলী হাই স্কুল, স্যারকে অনুরোধ জানাচ্ছি। এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যার পরিশ্রমে আসলে আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে কোনো না কোনোভাবে এখানে যারা ম্যাক্সিমামই রাজসাক্ষী আপনারা উপস্থিত হন, যার পরিশ্রমে এই অনুষ্ঠানগুলো প্রাণবন্ত হয় এবং চমৎকারভাবে যিনি পরিশ্রম করে থাকেন, জেনারেল সেক্রেটারি মিস্টার আব্দুল সত্তার, রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরাম, ওনাকেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য জনাব আব্দুল খালিক, ফাউন্ডার মেম্বার, রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরাম, ওনাকেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং প্রত্যেককে স্ব আসনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই রিসেপশন সেরিমনি অফ অ্যাচিভার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথমেই স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মিস্টার আব্দুল সত্তার, জেনারেল সেক্রেটারি, রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরাম, ওনাকে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব মদরিস আলী, সম্মানিত প্রধান অতিথি জনাব তুফাইল আহমেদ, BCS জেনারেল এডুকেশন, প্রিন্সিপাল বড়লেখা ডিগ্রি কলেজ, সম্বর্ধিত অতিথি জনাব আরিফ আহমদ, জনাব শরীফ আহমদ, বিশেষ অতিথি হিসাবে যারা এখানে উপস্থিত আছেন সবাই সম্মানিত ব্যক্তি, অনেক গুণে গুণান্বিত, সকলের নাম বলে আমি সময় ক্ষেপণ করা সমীচীন বলে মনে করছি না। আসসালামু আলাইকুম। আমার হিন্দু ভাইদের প্রতি রইল সশ্রদ্ধ অভিবাদন। আসলে এই কর্মব্যস্তময় জীবনে শত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আপনারা সবাই আমাদের এই ক্ষুদ্র আয়োজনে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই যে আমাদেরকে ভালোবাসেন, আমাদের প্রতি যে সকলেরই আন্তরিকতা রয়েছে, সহমর্মিতা রয়েছে, তারই বহিঃপ্রকাশ। আমি আপনাদের এই শুভাগমনকে সুস্বাগত জানিয়ে
উষ্ণ অভিনন্দন জানিয়ে দুটি কথা বলার চেষ্টা করব। মানুষ মানুষের জন্য আর জীবনের জন্য এলাকার আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য। আমাদের সমাজে অনেক পরিবার আছে, যেসব পরিবারে অনেক প্রতিভাবান শিক্ষার্থী রয়েছে, কিন্তু টাকা পয়সার জন্য পড়াশোনা কন্টিনিউ করতে তারা অনেক বাধাগ্রস্ত হয়। এইসব পরিবারের শিক্ষার্থীদেরকে আমরা আর্থিক সহায়তা দিয়ে থাকি। আরও কিছু পরিবার আছে যেসব পরিবারের অনেক সদস্য কঠিন রোগে আক্রান্ত, কিন্তু চিকিৎসার জন্য টাকা পয়সা নাই, আমরা তাদেরকে সহযোগিতা দিয়ে থাকি। কিছু কিছু পরিবারে কিছু মেয়ে আছে বিয়ের সময় বিয়ের উপযুক্ত, কিন্তু টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারতেছে না। আমরা মাদকমুক্ত এলাকা গড়তে চাই। মাদকমুক্ত এলাকা গড়তে স্থানীয় প্রশাসনের সহায়তায় এলাকার বখাটে জুয়ারি ব্যক্তিদেরকে দিক নির্দেশনা দেওয়া, কর্মস্থলে ফিরিয়ে আনা, কর্মসংস্থার ব্যবস্থা করা এবং চিকিৎসার ব্যবস্থা করা, এই সমস্ত প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা জন্মলগ্ন থেকে আজও অবধি যে সমস্ত কর্মসূচি হাতে নিয়েছি এবং বাস্তবায়ন করছি তা সকলেই জানেন, কিন্তু আমাদের মাঝে আজকের যে প্রধান অতিথি উনি প্রথম আসছেন এবং সম্মানিত অতিথি, তাদের জন্য এবং আপনাদের জন্য আমি একটু তুলে ধরতে চাই। আসলে আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় করোনাকালীন সময়ে আমরা 60টি অসহায় পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হাতে হাতে পৌঁছে দিই। প্রত্যেকটি প্যাকের ভ্যালু ছিল 500 টাকা। আজ অবধি আমরা 21টি পরিবারকে ক্যান্সার রোগের জন্য সহায়তা করেছি, প্রত্যেককে 5,000 টাকা করে। সিএনজিতে চলাকালীন 3জন লোক ইনজিওর্ড হলে চিকিৎসার জন্য তাদেরকে 6,000 টাকা দিই। একটি মেয়ের কিডনি ড্যামেজ হলে চিকিৎসার জন্য তাকে আমরা 10,000 টাকা দিই। 7 বছরের একটি মেয়ে লিভারে ছিদ্র হলে চিকিৎসার জন্য তাকে আমরা 5,000 টাকা দিই। একজন মহিলা নানাবিধ রোগে আক্রান্ত হলে তাকেও আমরা 5,000 টাকা দিই। আরও একজন ব্যক্তি ব্রেইন টিউমারে আক্রান্ত হলে তাকে আমরা 10,000 টাকা দিই। আরও একজন মহিলা নিজ স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ হলে তাকে চিকিৎসার জন্য আমরা 10,000 টাকা দিই। উল্লেখযোগ্য যে 2জন মহিলা কিডনি ট্রান্সফার এবং অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য আমরা আমাদের লাইভ মেম্বারদেরকে লাইভ করেছিলাম এবং ব্যক্তিগতভাবে আমি ফোনে যোগাযোগ করেছিলাম। তারা ডাইরেক্ট তাদের ফ্যামিলিকে আরও 50,000 টাকা দিয়েছিল। প্রতিবন্ধী এবং চ্যালেঞ্জিং একটি মেয়ে এমসি কলেজে পড়ে। একদিন তৎকালীন ইউএনও মহোদয় জনাব খন্দকার মুদাসির আলী আমাকে ফোন করে বললেন, একটা মেয়ে চ্যালেঞ্জিং, পড়াশোনা খুবই ভালো, ওর এখন 20,000 টাকা দরকার, আমি 10,000 টাকা দেবো এবং আপনারা 10,000 টাকা দেন। ওই মেয়েকে আমরা 10,000 টাকা দিয়েছিলাম। স্কুল শিক্ষার্থীদেরকে মোটিভেট করার জন্য আমরা 4টি শিক্ষা প্রতিষ্ঠানের 8জন মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা সম্মাননা দিয়েছিলাম এবং প্রত্যেকে ক্রেজ সহ কিছু সম্মাননাও দিয়েছিলাম। কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহির হাসান ও উপস্থিত ছিলেন মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর ফজলুল আলী। পরের বছরই আমরা আরও একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করি। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর ফজলুল আলী। ওই অনুষ্ঠানে 8টি শিক্ষা প্রতিষ্ঠানের 16 জন শিক্ষার্থীদেরকে আমরা 2,000 করে 32,000 টাকা দিয়ে উৎসাহিত করি। ওই টাকাগুলো দিয়েছিলেন আমাদের সংগঠনের সম্মানিত আজীবন সদস্য জনাব মঞ্জুর কাদের চৌধুরী। আমাদের শিক্ষা প্রকল্পে কলেজের 3জন মেধাবী শিক্ষার্থীদেরকে 2 বছর অর্থাৎ ইন্টারমিডিয়েট পড়াশোনা সম্পূর্ণ খরচ আমরা দিয়েছিলাম 1,05,000 টাকা। এইটাও পৃষ্ঠপোষকতা করেছিলেন আমাদের সংগঠনের আজীবন সদস্য জনাব মঞ্জুর কাদের চৌধুরী। জনাব মঞ্জুর কাদের চৌধুরী বড়লেখা পিসি হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব আব্দুল কাদের চৌধুরী সাহেবের ছেলে। 3টি শিক্ষা প্রতিষ্ঠানের 32 জন শিক্ষার্থীদের মধ্যে আমরা স্কুল ড্রেস দিয়েছিলাম, তাতে খরচ হয়েছিল 32,000 টাকা। ওই প্রকল্পটি বাস্তবায়ন করেছিলেন আমাদের সংগঠনের আজীবন সদস্য সুজানগর ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান জনাব আব্দুল হাকিম সাহেবের ছেলে জনাব আতিকুল ইসলাম। আমাদের আরো একটি শিক্ষা প্রকল্পে 1 লক্ষ টাকা বরাদ্দ আছে কলেজের 5 জন শিক্ষার্থীর জন্য। ওই প্রকল্পে ইতিপূর্বে আমরা 40,000 টাকা দিয়েছি। পদ্য আরো কিছুদিন আগে আমরা আরো 25,000 টাকা দেই, বাকি টাকা আমরা পরে দিব। শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার জন্য আমরা 2025 সালেও একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। আমাদের ঐতিহ্যবাহী বড়লেখার 2 জন শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হলে তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম। সম্মানিত পদোন্নতিজনিত কারণে তৎকালীন ইউএনও খন্দকার মুদাসসির বিন আলী ট্রান্সফার হলে তাকে আমরা বিদায় সম্বর্ধনা দিয়েছিলাম। আমাদের সংগঠনের সম্মানিত আজীবন সদস্য জনাব মেশকাত চৌধুরীর মৃত্যুতে আমরা শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। আমাদের সংগঠনের অন্যতম শুভাকাঙ্ক্ষী জনাব সাইফুল ইসলাম আমাদেরকে 2টি হুইল চেয়ার দিয়েছিলেন, যা আমরা 2 জন বৃদ্ধ মহিলাকে দিয়েছিলাম। আমাদের গাংকুলের কৃতি সন্তান ফরমার স্টেট মিনিস্টার হিজ এক্সেলেন্সি এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে আমরা শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। ওই অনুষ্ঠানটিও পৃষ্ঠপোষকতা করেছিলেন আমাদের মঞ্জুর কাদির চৌধুরী। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য জনাব আইনুল ইসলামের মৃত্যুতে আমরা শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করি। গরিব পরিবারের 5টি মেয়ের বিয়েতে 5,000 টাকা করে আমরা 25,000 টাকা দিয়েছিলাম। গড় মেরামতের জন্য 5 জনকে আমরা 18,000 টাকা দিয়েছিলাম। আজকে আমরা 3 জনকে সম্বর্ধনা দিতেছি। এই ছিল আমাদের কর্মকাণ্ড। আমরা যেটুকু করতে পেরেছি আপনাদের সহযোগিতা নিয়ে করতে পেরেছি, যেটুকু করতে পারিনি আমরা ভবিষ্যতে করার চেষ্টা করব। আজকের এই অনুষ্ঠানের উপস্থিতি আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডে আরো উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। দলমত নির্বিশেষে মনে হচ্ছে এটা যেন গুণীজনদের একটি মিলন মেলা। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছে কৃতজ্ঞতার পাশে আমরা আবদ্ধ থাকবো। আজকের যে সম্বর্ধিত অতিথি, তোমাদের জন্য আমি কি বলবো, যেসব শিক্ষার্থী ক্যাডার পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের যে মেধা, তারা কি আমি খুব ভালোভাবে জানি। আমি খুব ভালোভাবে জানার সুযোগ হয়েছে। শরীফ আহমদ, তুমি পুলিশ ক্যাডারে, পুলিশ এটা মানে পুলিশ POLIC, এটাই তো পুলিশ। পিতে আমরা বলতে পারি পোলাইট, তারপরে আসে কি ওতে আমরা বলতে পারি অবিডিয়েন্ট, তারপরে আসে কি এল থেকে বলতে পারি লিটারেট, আই থেকে বলতে পারি ইন্টেলিজেন্ট, সি থেকে বলতে পারি কারেজিয়াস, ই থেকে বলতে পারি এনার্জেটিক। তো আই থিঙ্ক ইউ হ্যাভ অল দিস কোয়ালিটি। জাস্ট গো হেড, উই আর উইথ ইউ অ্যান্ড আওয়ার বেস্ট উইশেস উইথ ইউ। আর ইফ কোঅপারেটিভ না, cooperative, it is important in every aspect of our life. A strong cooperation, coordination each other is a precondition towards better situation in the society. তো এইটাও ভালো একটা ডিপার্টমেন্ট। তো জাস্ট তোমাদেরকে যে আমি উপদেশ দিব সেটা আমার নাই। তো আমি একটু তোমাদের একটু সিনিয়র হিসাবে কিছু বললাম আর কি। জাস্ট গো হেড। তো I am quite sure that to yourself, heart and soul into the work, I am quite sure that you will get flying colors. ওকে, সর্বপরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ চমৎকার ফলপ্রসূ বক্তব্য প্রদান করার জন্য রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আব্দুল সত্তার সাহেবকে। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব লুৎফুর রহমান চুন্নু, প্রধান শিক্ষক, কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়, স্যারকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমার অরুণ স্যারকে আদাব। আমি আনন্দিত এবং কৃতজ্ঞ এখানে উপস্থিত হতে পারবো, এটা আমার মনে হয় নাই, কিন্তু উপস্থিত হতে পেরেছি। আজকে আমার একজন সহকর্মী, যার হাত ধরে আমার শিক্ষকতা জীবন শুরু হয়েছিল, জনাব আসাদুদ্দৌর আলী শাহবাজপুর হাই স্কুল অ্যান্ড কলেজের
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, তিনি মৃত্যুবরণ করেছেন গত রাত্রে 10:30 ঘটিকায়। তো ওনাকে আজকে দেখতে যাওয়ার কথা ছিল সিলেটে, যে কারণে ওই সাত্তার সাহেবকে বলছিলাম যে আমি নাও আসতে পারি। এখনো মিস করি নাই ওনার কোনো অনুষ্ঠান আদি। এখানে আসার বেশ কিছু কারণ আছে। খুব আগ্রহ একটা কাজ করে, তার মধ্যে হচ্ছে যে এখানে উনি যাদেরকে নিয়ে আসেন, খুব গুণীজনদেরকে নিয়ে আসেন। তো ওনাদের সাথে বসার সৌভাগ্য সবার হয় না, সব সময় হয়েও ওঠে না। তো এটা আবার মিস করার ইচ্ছা থাকে না। যাই হোক, আমি খুব খুশি, নিজেকে ধন্য মনে করছি এখানে উপস্থিত হতে পেরেছি। আর অনুষ্ঠানটা কি, 3জন বিসিএস ক্যাডার, আমাদের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী যারা যারা খুবই যোগ্য, তারাই ওই জায়গাগুলোতে যেতে পারে। বিসিএস এর মতো এটা কঠিন পরীক্ষায় তারা উন্নীত হতে পারে। তো ওনাদেরকে সম্বর্ধনা দেওয়ার মতো একটা অনুষ্ঠান মিস করাটা এটা দুর্ভাগ্যজনক হইতো। আমি খুব খুশি উপস্থিত হতে পেরেছি। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ইদানিং কাজ করে যে না আসার, এইরকম অনুষ্ঠানগুলিতে না যাবার, কেন একটু বলে ফেলে আপনারা গুণীজন, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইদানিং অনেকদিন থেকেই মনে হয় যেন যে ব্যর্থ জীবন। কেন এই একজন সিনিয়র লোক এরকম ভালো কাজ করে, আমরা আসি, উপভোগ করি, কথা বলি, কিন্তু ওনার মতো কাজ আমরা এখনো করতে পারি না। তাতে নিরুৎসাহিত হই, নিজের কাছে লজ্জিত হই। আর এই যে দেখেন, আমি নিজেও তো একজন শিক্ষক এবং একটা দায়িত্বশীল শিক্ষক, একটা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে কাজ করতেছি। শিক্ষকতা প্রায় 25 বছর হয়ে গেছে, একটু কম, 25 বছর হয়ে গেছে। কিন্তু কয়জন এই যে আরিফ শরীফ তৈরি করতে পারলাম? আমার হিসাব করে, আমি আজকেও সকালে হিসাব করে দেখছি, মাত্র 3জন। মানে একটু ছোঁয়া পেয়েছি, তাদেরকে কিছু দেবার ছাত্র হিসাবে পেয়েছি মাত্র 3জন, 25 বছরে 3জন। তাহলে এই জায়গাতেও ব্যর্থ, মানে যে এরকম জায়গায় যাব, কথা বলবো, এতে নিরুৎসাহিত হই। এছাড়াও অনেক দিন থেকে এই যে আমাদের দেশের কিছু কিছু খুবই দুঃখজনক, কিছু কিছু মর্মান্তিক কিছু কিছু ঘটনাগুলিকে নিজেকেও, অনেকের সাথে নিজেকেও অপরাধী মনে হয়। যে যে জায়গা থেকে আমরা সত্য কথা বলার কথা, ভালো কথা বলার কথা, অনেক দিন থেকে আমরা সত্য বলি না, সত্যর চর্চা আমাদের মধ্যে যেন নাই হয়ে গেছে, যেটা আমাদের বলা উচিত, বললে হয়তো বা কাজে লাগতো। দেখেন, আমি গত 2024 সালে 3টা ট্রেনিং করেছি। 3টা ট্রেনিংকে আমি হিসাব করে দেখছি 13 জন প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসরের সান্নিধ্য লাভ করেছি। ওনাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে পারলাম যে ওনাদের প্রত্যেকেরই সন্তানরা প্রবাসে লেখাপড়া করে কিংবা কর্মে নিয়োজিত। এটাও ওনাদেরকেও প্রশ্ন করেছিলাম, কিন্তু যে উত্তরগুলো পাইছি, যেটা 2024 সালে, ধরেন স্যার ওই 5 আগস্টের আগের কথা বলতেছি, যে প্রশ্ন তো করলাম যে স্যার আমাদের সন্তান যদি আমরা চিন্তা করি এবার বাইরে এস্টাবলিশ করতে, তাহলে এই দেশটার কি হবে? ওনাদের উত্তরগুলি যা পাইলাম, এটাতে হতাশ হওয়ার মতো। যে ওই পর্যায়ের মানুষগুলি এই দেশে কোনো মতে নিজেকে বসবাস করার উপযোগী আমরা মনে করি, আমার সন্তানকে এখানে বসবাসের উপযোগী মনে করি না। দেশটা আসলে ঠিক কিভাবে হয়, এটা আমরা প্রত্যেকেই কোনো না কোনো জায়গা থেকে দায়ভার আমাদেরকে বহন করতে হবে। যে কারণে অনেকদিন থেকে ওইটা আমার মধ্যে ঢুকছে, আমার পরিবর্তনের মধ্যে। বিশেষ করে আমার মা কিছুদিন আগে মারা গেছেন, এরপর থেকে এই বিষয়গুলি খুব কাজ করে। আপনারা নিশ্চয়ই সবাই দেখছেন গতকালকের যে একটা মর্মান্তিক ঘটনা, এটা সামগ্রিক আমাদের চিত্র, আমাদের এটাই আমরা যেন শিক্ষা দিচ্ছি, তা না হয়তো এমনটা হওয়ার কথা না। যাই হোক, এটা অন্যান্য দিকে চলে যাচ্ছি, দুঃখিত এই কথাগুলি এইভাবে বলার জন্য। আসি আপনাদের কথা শোনার জন্য। আমরা সবাই যেটুকু সময় আছে, যেটুকু জায়গা আছে, এখনো সময় যে ফুরিয়ে গেছে তা কিন্তু না। কাজ করলে হয়তো বা দেশটাকে অন্যদিকে নিয়ে যাবো। বিশেষ করে আরিফ শরীফ নামেও একটা চমৎকার মিল আছে আপনাদের। আপনারা একটা ভালো জায়গায় কাজ করার, পরিবর্তন আনার জন্য আসলে আপনারা খুব ভালো জানেন, খুব বেশি লোকের প্রয়োজন হয় না। সমাজকে পরিবর্তন, দেশকে পরিবর্তন 1-2 লোকই যথেষ্ট। আপনারা সেই জায়গাগুলিতে সেই লক্ষ্য নিয়ে কাজ করবেন, আমাদের দোয়া থাকবে, প্রত্যাশা থাকবে, আপনারা সেই জায়গায় কাজ করে সফল হবেন। আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এখানে আসতে পেরে, এবং সিনিয়র সিটিজেন ফোরামের যারা আছেন
আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ জনাব লুৎফুর রহমান চুন্নু স্যারকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোয়াইজুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশ, পাতারিয়া গাঙ্কুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে বলি আমার মনে হয় একটু ভুল হয়েছে, আমি অ্যাকচুয়ালি লেকচারার ইংরেজি পাথারিয়া গাঙ্কুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। ঠিক আছে, উপস্থিত সবাইকে আমার সালাম। আমি আসলে অনেক দূর থেকে এখানে এসেছি, আমার বাড়ি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে এখানে এসেছি। তো আসলে এইখানে এসে আমি আসার পর থেকে এই প্রোগ্রামে যতগুলো আমার আব্দুল সাত্তার চাচা এখানে প্রোগ্রাম করছেন সবগুলোতেই আমি উপস্থিত হয়েছি মোটামুটি। তো অনেক ভালো লাগে আমার এখানে আসতে। আসলে আমি যেখান থেকে এসেছি, আমি দুঃখের সঙ্গে আমার ওইখানে এরকম কোনো প্রোগ্রাম আমি দেখি না আমাদের সিনিয়র যারা আছে তাদেরকে। তো এখানে আমি এখান থেকে দেখি ওনারা যেভাবে হেল্প করে স্টুডেন্টদের, ওনারা না, আমি আসার পর দেখছি এখানকার মানুষজন যেভাবে স্টুডেন্টদের হেল্প করে আমাদের ওখানেও কিন্তু আসলে করে না। এই জন্য আমি এখানে আসার পর থেকে অনেক খুব প্রাউড ফিল করি অ্যাকচুয়ালি। তারপরেও কিছুটা আমি একটু হতাশ আসলে বলতে গেলে এখানে আসার পর, মানে এখানের ইয়াং জেনারেশন যেগুলো উঠতেছে, মানে আমি যেহেতু অনেক সবাই গুণীজন আছে তাদের সঙ্গে বলছি, আমি যেহেতু বাইরে থেকে এসেছি, তারা আসলে ভবিষ্যৎ নিয়ে খুব মনে হয় আমার কাছে কেন যেন মনে হয়েছে উদাসীন। মানে সবাই শুধু বাইরে যাওয়ার জন্য, কিন্তু দেশে থেকে, যেমন আমার আরিফ শরীফ ভাই এখন একটা বড় পজিশনে গেছে, এরকম পজিশনে যাওয়ার মনে হয় না, খুব কম। মানে দিন দিন সংখ্যাটা আসলে কমছে। আপনারা যেহেতু অনেক দিন ধরে আছেন, আপনারা আরো ভালো বলতে পারবেন। তো এর জিনিসগুলো আমরা যেহেতু এসছি এখানে, আমরা যেহেতু সবাই শিক্ষার সঙ্গে জড়িত, আমরা মনে হয় এই জিনিসগুলো নিয়ে একটু টেক কেয়ার করা এই এলাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আমি আমার বক্তব্য দিয়ে দীর্ঘায়িত করব না আসলে, সবার সামনে আসতে পেরে আমি একজন খুব ছোট মানুষ, আপনাদের সবার থেকে মনে হয় জুনিয়র হব আমি এখানে, খুব গর্ব অনুভব করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব জসিমউদ্দিন, লেকচারার ইন বাংলা, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ। স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। খায়রু উম্মাতুন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘ এর বেশ কয়েকটা বিতর্ক অনুষ্ঠানে ছিলাম, যেগুলো আমার কাছে খুবই প্রাণবন্ত মনে হয়েছে। আমার কলেজ অংশগ্রহণ করেছে, সেখানে আমাদের কলেজ চ্যাম্পিয়ন হয়েছিল। বিষয়টা খুবই উপভোগ্য ছিল। পাশাপাশি যে বিষয়টা ছিল যে ওই দুস্থ দরিদ্র শিক্ষার্থীর মাঝে যে অনুদান, সেটা আসলে খুবই প্রশংসার যোগ্য কাজ ছিল। তা আসলে আজকে এখানে এই এত গুণী মানুষের সামনে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নেই। এখানে আছেন আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তুফাইল আহমেদ স্যার, একাধারে এমসি কলেজের মতো একটা বাংলাদেশ বিখ্যাত কলেজ, যেখানে 28 বছর কাজ করেছেন এবং খুব প্রশংসার সাথে উনি এই কলেজের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তা আমাদের কলেজটা এখানে আসলে খুবই ছোট। এই ছোট কলেজে আইসা উনি আমাদেরকে যে সকল বিষয় অবহিত করছেন, আমরা প্রতিনিয়ত তার কাছ থেকে ছাত্রের মতো শিখছি এই বিষয়গুলো। সুতরাং এই স্যারের সামনে বক্তব্য দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নেই। আমাদের দুজন প্রিন্সিপাল আরও আছেন, তারাও আসলে খুব চমৎকার বক্তব্য রাখেন। আমাদের কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইংলিশের স্যার আছেন জনাব আব্দুস সবুর স্যার, উনি আসলে খুবই পণ্ডিত মানুষ, তার সামনেও বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। বাকি যারা সবাই বক্তব্য আমি মোটামুটি শুনছি। তবে যে বিষয়টা আমি একটু বলবো, এই বিষয়টা হলো যে আমি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কল্যাণটা কি? দুইটা ওয়েতে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এখানে যারা দুইজন আজকে সংবর্ধিত অতিথি, সম্মানিত আরিফ আহমেদ, সম্মানিত
মোহাম্মদ শরীফুদ্দিন, দুজনেই দুইটা খুব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টে দায়িত্ব পেয়েছেন, যেটা সমবায়ের সাথে আমি কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল, চাকরি করার সুবাদে না। যেটা হয়েছিল সেটা হলো যে আমাদের একটা সমিতি ছিল এই সুবাদে। তো সমবায়ের এই কাজগুলো যেটা হয় আর কি, সেটা হলো যে তারা একটা লাইসেন্স নিয়ে যেটা করে সেটা হলো ডাইরেক্ট সুদের ব্যবসা শুরু করে দেয় এই লাইসেন্সের অধীনে। কিন্তু আমি এটার বিধিগুলো এবং সমবায়ের সাথে বেশ কিছু অফিসারদের সাথে কাজ করে যে জিনিসটা বুঝলাম, যে এখান থেকে মানুষের জন্য কাজ করার মতো প্রচুর সুযোগ আছে, পর্যাপ্ত পরিমাণে সুযোগ আছে। তো এটা একটা দায়িত্ব পেয়েছেন, আশা করি বড়লেখা, মৌলভীবাজার, বিশেষ করে সিলেট অঞ্চলের যে দৃষ্টান্ত হয়ে থাকবেন আমাদের জনাব আরিফ আহমদ সাহেব। এরপরে পুলিশের ব্যাপারে স্যার বলেছেন, যেটা আসলে খুবই প্রশংসার দাবিদার। পুলিশের সাথে তো আমরা প্রতিনিয়ত কাজ করতেছি, এবং পুলিশের সাথে কাজ করতে যেয়ে আমার একদিনের অভিজ্ঞতা হলো যে লোকটাকে নিয়ে আমি যাব এসআই উনি প্রশ্ন আনার জন্য, তা উনি পেন্টের বেল লাগাইতে লাগাইতে আমার সাথে এসে গাড়িতে উঠলেন, এবং এই যে রাত্রে যে শুইছে এইখানের যে বালিশের যে দাগগুলো, এই দাগগুলো তার এখানে স্পষ্টভাবে ভেসে রয়েছে। আমার মনে হয় যে সে ওয়াশরুমেও যাইতে পারে নাই, তাড়াহুড়া করে আমার সাথে অ্যাটেন্ড করছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে আমি 4টার সময় এসে ঘুমাইছি। কি পরিমাণ পরিশ্রম যে পুলিশ করে এটা আমি তার মাধ্যমে অনুধাবন করতে পেরেছি। তো এইখানেও মানুষকে সেবা দেওয়ার মতো, মানুষের কল্যাণ করার মতো পর্যাপ্ত পরিমাণে সুযোগ রয়েছে। আশা করি উনিও কৃতিত্বের সাথে এই বড়লেখা, মৌলভীবাজার, বৃহত্তর সিলেটের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন। পরিশেষে আমাকে একজন নগণ্য মানুষ হিসেবে এখানে বক্তব্য দানের সুযোগ করে দেওয়ার জন্য সিনিয়র রিটায়ার্ড সিনিয়র সিটিজেনশিপ এর সদস্য যারা আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব জসিমউদ্দিন স্যারকে। সম্মানিত সুধীজন, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইংলিশ, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ, মিস্টার সবুজ মুশারফ হুসাইন স্যারকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই রিসিপশন সেরেমনির সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। তো সিনিয়র সিটিজেন ফোরাম বরাবরই খুব সুশৃঙ্খল এবং রুচিপূর্ণ সহজ কথায় অনুষ্ঠানের আয়োজন করে থাকে, এবং সেসব অনুষ্ঠানে এখানে যারা গুণীজন দেখতে পাচ্ছি তাদের প্রায় সবাই নিয়মিতভাবে অনুপস্থিত থাকেন। আজকে নতুন করে আমাদের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তুফাইল আহমেদ স্যার উপস্থিত হয়েছেন। তাকে আসলে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে, কারণ আমি এই সিনিয়র সিটিজেন ফোরামের সদস্য না হলেও আমি একজন শুভাকাঙ্ক্ষী, এবং প্রতিটি অনুষ্ঠানে আমি নিয়মিতভাবে উপস্থিত থাকার আমার সৌভাগ্য হয়। তো আজকে যারা এখানে যারা সংবর্ধিত অতিথি, আমাদের এই 3জন কৃতি ব্যক্তি হচ্ছেন আরিফ আহমেদ শরীফ, পুরো নামটা প্লিজ, আমি মোহাম্মদ শরীফউদ্দিন, এবং আমাদের কলেজের প্রাক্তন শিক্ষার্থী সুমনা আক্তার সুমি। তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই 3জন একদিকে অনন্য কোন দিকে? আরিফ সমবায়ে প্রথম, এই শরীফ পুলিশ ক্যাডারে প্রথম, এবং আমাদের সুমনা যে সেও একসময় প্রথম ছিল, সে এইচএসসি পরীক্ষায় বোর্ডের মধ্যে প্রথম ছিল। এর আগে আমরা দুজনকে এখানে সংবর্ধনা দিয়েছিলাম, শারমিন এবং সুমাইয়া। একজন প্রশাসনে আছে, একজন ট্যাক্সে আছে, এবং তারা শাহজালাল ইউনিভার্সিটিতে জয়েন্টলি দে সিকিউরড দ্য ফার্স্ট পজিশন ইন দেয়ার এমএ এক্সাম। তো
সব প্রথমদের নিয়ে আসলে আমরা খুব গর্ববোধ করছি, এবং আমি আশা করব যে এই প্রথমরা তাদের পেশা জীবনেও যাতে প্রথম থাকে ইন ডিসচার্জিং দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু দ্য কমনার্স। আমরা যারা এই দেশের নাগরিক, আমরা চাই যে আসলে সরকারি মানুষজন, সাধারণ সরকারি মানুষজন, আমরা সাধারণ যারা আছি, সাধারণ যারা দেশের নাগরিক আছি, তাদের প্রতি তাদের দায়িত্বটুকু তারা সঠিকভাবে পালন করুন, ন্যায্যতার সাথে পালন করুন, ন্যায়পূর্ণতার সাথে তারা পালন করবেন। এখানে পুলিশ সমবায় দুজনেরই প্রচুর কাজ করার প্রচুর সুযোগ আছে। এখানে আমাদের জসিম স্যার বলেছেন যে প্রচুর কষ্ট হয়, পুলিশের প্রচুর কষ্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পুলিশের প্রচুর কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটা যাতে মানুষের জন্য ইতিবাচক হয়। এক পেশে যদি কষ্ট হয়, এটা যদি শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের আজ্ঞাবহতার জন্য হয়, তাহলে সেখানে কিন্তু নাগরিকদের কিছু পাওয়ার থাকে না। তো আমরা আশা করব যে আগামী যে এই প্রজন্ম যারা আগামীতে দেশের দায়িত্ব নিচ্ছেন, তারা জনগণের প্রতি নিরপেক্ষতার অবস্থানে অটল থেকে তারা যাতে তাদের দায়িত্ব পালন করেন, এবং তাদের এই দুজনের, বিশেষ করে এই উপস্থিত দুজনের, একজন এখনো আসেনি, আমাদের সুমন আক্তার জি, সে হয়তো রাস্তায় আছে, তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব সবুজ মোশাররফ হোসেন স্যার, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, নারী শিক্ষা একাডেমি, ডিগ্রি কলেজ। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব রেহানা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ বড়লেখা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমি এই অনুষ্ঠানে এসে নিজেকে গর্বিত মনে করতেছি। প্রথমত যদি আপনি সিনিয়র সিটিজেন ফোরামের কথা ভাবেন, সেটা হচ্ছে বড়লেখার মধ্যে প্রথম, যেটা বিভিন্ন গুণী মানুষের সম্মান দিয়েছে এবং সবচেয়ে ভ্যালুয়েবল যে প্রোগ্রামগুলো বড়লেখায় হয়েছে সেগুলা উনারা করেছেন। এই সিনিয়র সিটিজেন ফোরামের সব নেতৃবৃন্দ যারা আছেন, বিশেষ করে আমার আব্দুস সত্তার চাচা যিনি আছেন, ইনি এই বয়সেই এই কাজগুলা করে যাচ্ছেন প্রতিনিয়ত সমাজের জন্য। এইটা আমাদের জন্য গর্বের। আপনি যদি আসেন অতিথি মঞ্চে, আপনি দেখবেন বড়লেখার যত প্রথম শ্রেণীর গুণী মানুষ আছেন, একমাত্র আমি ছাড়া, আমি বিভিন্ন অনুষ্ঠানে আসি, প্রথম শ্রেণীর যে গুণী মানুষ যারা আছেন সবাই এই প্রোগ্রামগুলোতে থাকবেন। আজকে আমরা 3 জন ক্যাডারও পেয়েছি যারা বাংলাদেশের মধ্যে প্রথম, একজন সমবায়ে প্রথম, একজন হচ্ছেন পুলিশে প্রথম। আসলে যখন আমরা চরম হতাশার মধ্যে সময় অতিবাহিত করছিলাম, বিশেষ করে সিলেট বিভাগ, আমরা যারা সিলেটে আছি, আমাদের বাচ্চাগুলা, ট্যালেন্ট বাচ্চাগুলা সব বিদেশমুখী, সবাই বিদেশ পাড়ি দিচ্ছে বিভিন্নভাবে স্টুডেন্ট ভিসা নিয়ে। আমি দীর্ঘদিন প্রায় 16 বছর প্রশাসনের সাথে কাজ করার সুযোগ হয়েছে। তো সেখানে দেখি সবাই বলে যে সিলেটের কোনো বিসিএস ক্যাডার বা প্রথম শ্রেণীর কোনো গেজেটেড কর্মকর্তা আমরা পাই না। এইটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের মনে হয়েছিল। এখন ধীরে ধীরে যেটা আসলে কিছুটাও পরিবর্তন হয়েছে। ইতিপূর্বে আরো 2-4 জন আমাদের পড়ালেখা থেকে, টোটাল মৌলভীবাজার জেলা থেকে অনেকেই সুযোগ নিচ্ছে এবং আসতেছেন। এই মেধাবী মানুষগুলা বের হয়ে আসতেছে, বিশেষ করে ক্যাডারে। আমি আসলে এই ধরনের প্রোগ্রামগুলা পড়ালেখায় যে হচ্ছে, আমি সুনু ভাইয়ের সাথে একটা কথা বলতে চাই। আসলে এইটা আমরা মাঝে মাঝে লজ্জিত হই। সুনু ভাই যে কথাটি বলেছেন, আমরা যেটা পারিনি উনারা এই কাজগুলা করে দিচ্ছেন প্রতিনিয়ত। এখানে আমার 2 জন টিচার আছেন যাদের কাছে আমি শিক্ষা নিয়েছি। সেখানে অরুণ স্যার আছেন এবং আব্দুর রুফ স্যার আছেন, আব্দুস সবুর স্যার, উনার নাম সবসময় আমি ভুল করি, আব্দুস সবুর স্যার, যাদের কাছে আমরা শিক্ষা নিয়েছি। আমি আশা রাখি আসলে
আমরা যত হতাশার মধ্যে থাকি একসময় পরিবর্তন আসবে, আমরা আশা নিয়ে আসলে এখনো বেঁচে আছি। আমি আসলে এই যে আমার লুৎফুর রহমান চুন্নু ভাই যে কথাটা বলেছেন, আমাদের আগামী প্রজন্মের জন্য আসলে বাংলাদেশকে নিরাপদ মনে হয় না। এইটা অনেক গার্জেন, অনেক সচেতন গার্জেন যেটা অনুধাবন করেন বা ভাবেন। এইটার আসলে পরিবর্তনের প্রয়োজন আছে, এইটা চাইলেই পরিবর্তন করা সম্ভব। সেক্ষেত্রে আমি আসলে মনে করব যারা এখন বর্তমান দায়িত্ব নিচ্ছেন বা যারা আসলে বিভিন্ন দপ্তরের দায়িত্বে, বিশেষ করে বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব যাদের কাছে, তাদের দায়িত্ব অনেক বেশি। সেক্ষেত্রে আমি একটা দপ্তরকে সবসময় আসলে ভয়ও করি এবং তাদের কাজগুলো আমি আসলে খুব ভালোভাবে গ্রহণ করতে পারি না, সেটা হচ্ছে পুলিশের দপ্তর। সেই দপ্তরে আমার শরীফুদ্দিন ভাই যে দায়িত্বটা পেয়েছেন, আমি বিশ্বাস রাখি টোটাল সিলেট বিভাগের একটা গৌরব হবেন উনি, এবং এইটা উনি এই নামটা ফলো আপে আসবে। এই দপ্তরটা আসলে পরিবর্তন হলে টোটাল বাংলাদেশটার একটা পরিবর্তন হয়ে যায়, আমি এটা বিশ্বাস রাখি। তো আমি আশা রাখবো, আমার শরীফুদ্দিন ভাইয়ের কাছে অনুরোধ জানাবো আজকে ওনাকে যাতে পাওয়ার একটা মাধ্যম হয়েছে, তো আপনারা এই দপ্তরটার একটা পরিবর্তন আনেন, বিশেষ করে আপনার হাত ধরে আমাদের সিলেটের নামটা উজ্জ্বল হয়ে উঠুক, আরো বিশেষ করে বড়লেখা মৌলভীবাজারের নামটা আরো উজ্জ্বল হয়ে উঠুক আপনার মাধ্যমে। সমবায় ক্যাডারে আমার আরেক ভাই আরিফ যিনি দায়িত্ব পেয়েছেন, উনার মাধ্যমেও আসলে একটা পরিবর্তন আসবে। আমরা আশা নিয়ে বেঁচে আছি এখনো, আমরা চাই বাংলাদেশটা পরিবর্তন হোক। এইটা আসলে প্রতিটা অভিভাবক ভাবক এইটা যে এই দেশটার পরিবর্তন করার দরকার, আমার বাচ্চাকে এখানে সেট আপের দরকার। এই বিষয়টা যত সময় আমরা আসলে এটা সুশীল অবস্থা সমাজের মধ্যে বিরাজ হবে না, ততক্ষণ আসলে এটা বাবার সুযোগ নেই। আমি বিশ্বাস রাখি একটা পরিবর্তন হবে, এই আশা নিয়ে উনাদের হাত ধরে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সালাম। অনেক ধন্যবাদ। বড়লেখা উপজেলা পরিষদের সাবেক সফল আমরা বলতে পারি ভাইস চেয়ারম্যান আমাদের সবার প্রিয় জনাব রেহানা বেগম আপাকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মৌলানা এমডি আব্দুল সবুর বাই এক্স প্রিন্সিপাল ইনচার্জ এন্ড নাও সেক্রেটারি একাডেমিক ইন বড়লেখা ডিগ্রি কলেজ, স্যারকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিনিয়র সিটিজেন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ খ্যাতিমান শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ তুফাইল আহমদ, আমার সাবেক সম্মানিত সহকর্মী অধ্যক্ষ অরুণচন্দ্র দাস, অধ্যক্ষ জহির আহমদ সাহেব সহ গাঙ্কুল সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সহ সম্মানিত সুধীজন। আসলে আজকে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, অরুণদা বক্তব্য রাখবেন। আমি শুধুমাত্র এই দুইজন, আরিফ আমার সরাসরি ছাত্র, আমি খুবই আনন্দিত হয়েছি। শরীফের সাথে আমার কোনো পরিচয় নাই, সে ছাত্র না হলেও আমাদের ছাত্র তুল্য, এবং আরো খুশি হয়েছি যে সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে সে পুলিশ ক্যাডারে বাংলাদেশে প্রথম হয়েছে, এটা আমাকে খুব আপ্লুত করেছে। আমি তাকে আজকে বিশেষভাবে এই দুইজন কৃতি সন্তান আমাদের এই অঞ্চলের, তাদেরকে শ্রদ্ধা জানাইবার জন্য যে আমাদের ভবিষ্যতের হতাশা অনেকে শোনায়। আসলে হতাশা শোনানো হচ্ছে ইবলিসের কাজ। ইবলিস শব্দটার অর্থই হচ্ছে চরম হতাশ। হ্যাঁ, আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন, ইয়াউমা তাকুমুস সাআতু ইয়াউমাইজিন ইয়াউমা ইউবলিসুল মুজরিমুন, ইয়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। ইবলাস শব্দ থেকে, মসদর হচ্ছে ইবলাস, আবলাসা ইউবলিসু ইবলাসান ফাহুয়া ইবলিসুন, মানে ইংরেজিতে বলে এক্সট্রিমলি ফ্রাস্ট্রেটেড ইবলিস। ইবলিসের সাথে একবার এক বড় বুজুর্গের দেখা হলো, তিনি বললেন যে তোমার ব্যাপারে তো আল্লাহ তাআলা বলছেন তুমি চিরজাহান্নামে, তুমি তো বেয়াদবি করেছো, এক কাজ করো, তোমার এখনো বাঁচার পথ আছে। ইবলিস বলছে না, আমার তো আর বাঁচার কোনো পথ নেই। বলে না, আমি আল্লাহ তাআলাকে সুপারিশ করে তোমার বাঁচার একটা ব্যবস্থা করে দিতে পারি। তো বলছে এইরকম করলে তো আমি রাজি আছি, আমারে বাঁচান আপনি। বললেন যে তুমি বলবে যে আমি সর্বান্তকরণে ক্ষমা প্রার্থনা করতেছি, আমি দোষী, আমি ভুল করেছি। ইবলিস রাজি যে সে ক্ষমা প্রার্থনা করবে, কিন্তু পরবর্তীতে সে বলছে
যে না, তুমি আল্লাহ তাআলা বলছেন তুমি আদমকে সেজদা করো। এখন তার মধ্যে আবার শয়তানি, ওই যে হি ওয়াজ এ বর্ন ক্রিমিনাল, সে বলছে জীবিত আদমকে সেজদা করলাম না, আর এখন মরা আদমকে করব। এই আবার আগের জায়গায় চলে গেছে। তো এই জন্য আমাদেরকে যারা হতাশার বাণী শোনায় এরা হচ্ছে ইবলিস। আমরা এই যে জুলাই 24-25 গত বছরের এই যে আমাদের দেশে কিছু বুবা শয়তান আছে যারা সত্য কথা বলতে চায় না, বড় বড় বুদ্ধি, আমি নাম বলবো না, আর একজনের অত্যন্ত গুণী মানুষ আমাদের দেশে, প্রফেসর ইমেরিটাস ঢাকা বিশ্ববিদ্যালয় সিরাজুল ইসলাম চৌধুরী, উনি সেই দিন বক্তৃতাতে বলতেছেন, আমার MA বাইবা বোর্ডের ইউনিভার্সিটি চেয়ারম্যান, উনি টুপি দেখলে তার মাথা খারাপ হয়ে যায়। তো আমার উনি ফার্স্টে প্রশ্ন করলো, ডু ইউ থিঙ্ক দ্যাট শেক্সপিয়ার ওয়াজ এ ম্যাড ফর এ ফিলোসোফার? আমি বললাম, স্যার, হি ওয়াজ এ ফিলোসোফার, বাট ক্যান ইউ সাবস্টেন্সিয়েট ইট? বলে, আই হ্যাভ লট অফ এক্সাম্পলস ইন হিজ রাইটিংস দ্যাট হি ওয়াজ এ ফিলোসোফার। সিরাজুল ইসলাম চৌধুরী বলছেন যে জুলাই 24-এর যে অভ্যুত্থান, এটা একটা মামুলি ঘটনা, এটা কোনো বড় কোনো ঘটনাই না। এই যে হাজার হাজার মানুষ মরল, জীবন দিল, পুলিশও মরল, কত কিছু হলো, আমরা একটা ডিক্টেটরের হাত থেকে আমরা উই হ্যাভ বিন এনস্লেভড, আমাদেরকে দাস বানানো হয়েছিল। একজন মানুষের জীবনে এর চেয়ে জিল্লতি আর কিছুই নাই যে সে স্বাধীন মানুষ। হি ওয়াজ বর্ন ফ্রি বাট হি ইজ মেড এ স্লেভ। এই বিশ্বাস সাইকেল থেকে আমাদের যে সমস্ত বীর সন্তানরা আমাদেরকে মুক্তি দিয়েছিল, আজকের এই দিনে আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি, তাদের রুহের মাগফিরাত কামনা করি। বিশেষ করে আবু সাইদকে, আবু সাইদের মাকে শ্রদ্ধা জানাই যে আবু সাইদের মতো সন্তানকে তিনি ধারণ করেছেন, আবু সাইদের বাবাকে শ্রদ্ধা জানাই। এই যে 1 জন 2 জন 5 জন মানুষ মরে গেলে কি হবে, এই যে 15 কোটি 16 কোটি মানুষ বাঁচবে, এই চেতনা না থাকলে জীবন দেওয়া যায় না। আর আমাদের দেশে আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো থেকে BCS ক্যাডার তৈরি হয়, ভেরি গুড, এরা দে আর ভেরি কম্পিটেন্ট পার্সোনালিটি। কিন্তু অন্যান্য দেশের ইউনিভার্সিটিগুলো থেকে বিজ্ঞানী তৈরি হয়, রাষ্ট্রনায়ক তৈরি হয়, দেশপ্রেমিক তৈরি হয়, কিন্তু আমাদের এখানে শুধু খালি ক্যাডারই তৈরি হয়। কিন্তু বড় বড় বিজ্ঞানী, বড় বড় রাষ্ট্রনায়ক, বড় বড় সমাজকর্মী, এগুলো আমরা খুব কম দেখি। আর পুলিশ ক্যাডারের ব্যাপারে বলতে, আমাদের একজন ছাত্র আছে বড়লা কলেজের ছাত্র, প্রাক্তন স্যারেরও ছাত্র জয়নাল, সে এখন এসপি হয়েছে কিনা জানি, এডিশনাল এসপি, সে ভালো করতেছে। সে বলতেছে, স্যার, আই এম ডুইং মাই বেস্ট। হ্যাঁ, শাহবাজপুর বাড়ি, অরুণদারও ছাত্র, সে ম্যাথমেটিক্সে পড়তে এমসি কলেজে। সে আমি বললাম, জয়নাল তুমি ঠিক আছে লেখো? স্যার, পুরোপুরি ঠিক আছে, এটা তো বলতে পারবো না, তবে আই এম ট্রাইং মাই বেস্ট। তো এরপরেও শরীফকে বলবো যে, শরীফ, যেহেতু এরকম একটা চ্যালেঞ্জিং ক্যারিয়ারে যাচ্ছ, তুমি চেষ্টা করবে আমাদের একটা এক্সাম্পল, সো দ্যাট ইউ ক্যান বি এ রোল মডেল। আর আজকে আমার কথা বাড়াবো না, সাত্তার সাহেব একজন গুণী মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই। সাত্তার ভাই ফোন দিলে আমি আর বসিয়ে থাকতে পারি। আমি দেখছি আজকে যদি না আসি, উনি যে আমার কিভাবে তুলাধুলা করবেন, এই জন্য আমি চলে আসছি। আর প্রিন্সিপাল স্যারও আসবেন। তো আমি আজকের এই অনুষ্ঠান, অত্যন্ত গুণী মানুষেরা এসেছেন, আমি সবার সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যারকে। সম্মানিত সুধীজন, এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই রিসিপশন সেরিমনি অফ অ্যাচিভার অ্যাওয়ার্ডস এর সম্বর্ধিত অতিথি সুমনা আক্তার সুমি, রেকমেন্ডেড ফর BCS জেনারেল এডুকেশন, ম্যামকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্বর্ধিত অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব FHM ইউসুফ আলী, প্রিন্সিপাল পাতারিয়া গাঙ্কুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, স্যারকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আজকের এই সিনিয়র সিটিজেন ফোরাম কর্তৃক আয়োজিত গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মনে করছি। এই সিনিয়র সিটিজেন ফোরাম তৈরির পর থেকে এই পর্যন্ত যে কয়েকটি ভালো কাজের আয়োজন তারা করেছেন, আসলে এটা বড়লেখা তথা মৌলভীবাজার জেলার একটি ব্যতিক্রমী সংগঠন। যে বয়সে ওনারা জীবনের প্রায় অর্ধ শতাব্দী কাল ফাড়ি দিয়ে দেশ, জাতি এবং মানবতার কল্যাণে কাজ করতে করতে ওনারা টায়ার্ড হয়ে গিয়েছিলেন, সেই সময়ও এলাকার মানুষ দেশ, জাতি এবং মানবতার কল্যাণের এই উদ্যোগ গ্রহণ করেছেন। এই জন্য আমি
এই সংগঠনের মান্যবর সভাপতি, সেক্রেটারি সহ সকল প্রতিষ্ঠাকালীন ফাউন্ডার মেম্বারদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা যারা আসলে এখানে উপস্থিত হয়েছি ওনাদেরকে আরো আগ্রহী করার জন্য। ওনারা এই বয়সে যা করতেছেন আমরা পারতেছি না, ওনাদের কাজে যদি আমরা অন্তত সহযোগিতা না করি, আমরা যদি উপস্থিত হয়ে ওনাদেরকে আরো আগ্রহী না করি, তাহলে আমাদের নিজেদেরকে অনেক দোষী এবং কষ্ট লাগবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে 3 জন গুণী ব্যক্তিকে সম্বর্ধনা দেব, ওনারা আমাদের এই যে নিরাশ সময়ে আমরা অন্তত মনে একটা সান্ত্বনা দেওয়ার বাসা খুঁজে পাই। আমরা সিলেটের মানুষ, আমরা যারা শিক্ষকতার সাথে জড়িত আছি, আমার শিক্ষকতা জীবনের প্রায় 31 বছর চলমান। এই 31 বছর জীবনে আমি কয়জন ছাত্রকে ক্যাডার সার্ভিসে পাঠাইতে পারলাম, কয়জন ছাত্রকে দেশ জাতি এবং মানবতার কল্যাণে ভালো পজিশনে আমরা আগাই দিতে পারলাম, এটা হচ্ছে আমাদের চিন্তার বিষয়। আমি অত্যন্ত আনন্দিত যে 3 জন গুণী ব্যক্তিকে আমরা আজকে সম্বর্ধনা দেব। ওনারা এই বড়লেখা জুড়ির কৃতি সন্তান, যারা আপনাদেরই হাত ধরে আপনাদের কাছে লেখাপড়া করে আজকে তাদের জীবনের একটা স্বপ্নের ভুবন উপস্থিত হতে পেরেছেন। বিসিএস পরীক্ষা আমি নিজেও দিয়েছিলাম, 24তম বিসিএস, কিন্তু ভাইভাতে যেয়ে আর পারি নাই। এত কঠিন পরীক্ষা, জীবনের এত কঠিন অধ্যায় তারা ফাড়ি দিয়ে ডিঙ্গিয়ে শুধু পাশ করেন নাই। আমি অত্যন্ত আনন্দিত আমার স্নেহাস্পদ ছোট ভাই শরীফুল ইসলামের প্রতি। উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আমার বাড়ি কুলাউড়া, জড়ি নয়াবাজার মাসার প্রিন্সিপাল সাহেব আমার বেয়াই, আর উনি ছিলেন এই মাসার ছাত্র। এই জন্য ওনার প্রতি আমার অত্যন্ত ভালোবাসা আমি জীবনে দেখি নাই। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ প্রশাসনে সারা দেশের ভিতরে প্রথম হয়েছেন। এই জন্য ওনার প্রতি আমার মনের গভীর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলো। আর আরেক ভাই শরীফ আহমদ, উনি এই বড়লেখার কৃতি সন্তান। এই বড়লেখা কলেজে লেখাপড়া করে আমাদের একটা ধারণা ছিল যে শহরের কলেজে লেখাপড়া না করলে ভালো রেজাল্ট করা যায় না। ওনারা দুইজনই গ্রামের কলেজে লেখাপড়া করেছেন, গ্রামের মাসায় লেখাপড়া করেছেন। সমী আক্তার, উনিও আপনাদের ছাত্র, উনিও নিজ মেধা এবং যোগ্যতার আলোকে আজকে বিসিএস প্রশাসন, বিসিএস শিক্ষা, বিসিএস পুলিশ এবং বিসিএস সমবায়, এই 3টি সম্মানজনক স্থানে তারা উপনীত হয়েছেন। এই 3টি জায়গা থেকে কিন্তু দেশের জন্য অনেক কিছু করার সুযোগ আছে। আমি ওনাদের প্রতি দাবি রাখবো এবং অনুরোধ করব, ওনারা যে যে স্তরে দায়িত্ব পেয়েছেন, ওনারা এই স্তর থেকে দেশের জন্য আরো কিছু করবেন এবং ওনাদের দ্বারা যেন আমাদের কুলাউড়া, জড়ি, বড়লেখা তথা মৌলভীবাজার, সিলেট বিভাগের সুনাম বৃদ্ধি হয়। ওনাদের কার্যক্রমে যেন দেশ জাতির একটি আলোকবর্তিকা দেখতে পায় এবং ওনাদের দ্বারা আমরা পরবর্তী প্রজন্ম যেন আরো উৎসাহী হয়। সুমি যখন পেরেছে, তাহলে দক্ষিণবাগ থেকে আরো মেয়েরা পারবে। শরীফ যখন পেরেছে, বড়লেখা থেকে আরো পারবে। শরীফুল ইসলাম যেহেতু পেরেছে, জুড়ি থেকে আরো পারবে। তাদেরকে উৎসাহ এবং প্রেরণার বাতিকর হিসাবে যেন আমরা গ্রহণ করে আমাদের পরবর্তী প্রজন্মকে দেশ জাতির জন্য প্রস্তুত করতে পারি। সেই সময় আমাদের সিলেটের ছেলেরা, মেধাবী ছেলেরা শুধুমাত্র জীবন জীবিকার তাগিদে নয়, অনেকে রাজনৈতিক নিরাপত্তার তাগিদেও দেশ ছেড়ে বিদেশ পাড়ি দিয়েছিল। সেই সময় ওনারা দেশে থেকে নিজের মেধা এবং যোগ্যতার পরিচয় দিয়েছেন। এই জন্য আজকে এই সিনিয়র সিটিজেন ফোরামের পক্ষ থেকে আমি আমার পাথারিয়া, গাঙ্কুল, মনসুরিয়া, ফাজিল মাসার পক্ষ থেকে, বড়লেখাবাসীর পক্ষ থেকে, জুড়িবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ স্যারকে। সম্মানিত সুধীজন, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব অরুণ চন্দ্র দাস, প্রিন্সিপাল টিএন খানম গভর্নমেন্ট ডিগ্রি কলেজ জুড়ি। স্যারকে অনুরোধ জানাচ্ছি বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য। আজকে এই সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি দুটো কথা বলার শুরুতেই আমার শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়,
HM ইউসুফ আলী সাহেবকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি BCS এডুকেশন বড়লেখা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, বড়লেখা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, উপস্থিত আমার সহকর্মী জহিরুদ্দিন অধ্যক্ষ সহ আমার সবুর সাহেব, গাঙ্গুল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব এবং ইতিমধ্যে যারা সুন্দর কথা রেখেছেন আমাদের সম্বর্ধিত অতিথিদের উদ্দেশ্যে, কথাগুলো মন দিয়ে শুনছিলাম এবং খুব ভালো লাগছিল। আজকে আমি খুব বেশি আপ্লুত যে আমরা আমাদের অধ্যক্ষ স্যারকে পেয়েছি, যার নাম শুনেছিলাম অনেকদিন, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক, এমসি কলেজের দীর্ঘদিনের, যেখানে আমার অনেক বন্ধু বান্ধব, হারুনুর রশিদ আমার ক্লাসমেট, অজয় কুমার দাস মোয়ালদার, এরা আমার বন্ধু মানুষ, কি ইয়া কলেজের প্রিন্সিপাল মদনমোহন কলেজের আবুল হতে ভাত্তা, আর আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। যাই হোক, আজকে ওনার কথা আমরা শুনবো। আমি শুধু দু একটি কথা বলবো, যে কথা কিন্তু অনেকগুলা বলা হয়ে গেছে এর মধ্যে। তো আমরা দেখলাম যে 3টা পোস্ট আমাদের বড়লেখা জুরির দখলে রয়েছে। এই 3টা পোস্টের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি, যে মেয়েটা সুমন আখতার, সুমি আমাদেরই সন্তান তুল্য, এবং সে এডুকেশনে আমাদের মতো প্রফেশনে, এই সারিতে যারা আছি এই প্রফেশনে এসে বসেছেন। এরপরে আমারই ছাত্র আরিফ আহমদ, সেও তোমার কি অর্থনীতি ছিল? আমার মনে হয় অর্থনীতি ছিল, কমার্সে ছিল, যেহেতু অর্থনীতি ছিল। যাই হোক, অনেকের মুখ, অনেকের চেহারা মনে থাকে না। দীর্ঘ 34 বছরের শিক্ষা জীবনে, এরপরে রিটায়ার্ড করে ফেলেছি আরো 5 বছর আগে। তো আমার ভালো লাগে যখনই আমার একজন শিক্ষার্থী বলে বা আমি দেখতে পাই যে সে জীবনে সফল হয়েছে, যখন কোনো নেতৃস্থানীয় অবস্থায় সে একটা জনগণের প্রতিনিধি হয়ে একটা চেয়ারে বসে এবং আমাকে সম্মান দেয়, এইটুকুই আমাদের পাওয়া। আমরা খুব বড় কিছু আশা করি নাই। একজন শিক্ষক খুব বড় বাড়ি করেছেন, অধ্যক্ষ স্যার যেখানে আছেন এমসি কলেজের মতো, ওনারা যেন খুব 5তলা বাড়ি করেছেন, এটা কিন্তু বড় নয়। সেখানে এমসি কলেজের স্টাফ কাউন্সিলের সম্পাদক হওয়াটা অনেক বড় কথা। অনেকজন অধ্যক্ষ ওনার হাতে বেরিয়ে এসেছেন এবং ওনাদেরকে বিদায় দিয়েছেন, এইটার সাক্ষী তিনি। তো শিক্ষা জীবনে আমাদের এইটাই শুধু পাওয়া। আমরা খুব বেশি চাই না, খুব বেশি আমাদের পাওয়ার নেই। আমরা শুধু আশার আলো দেখি। জাতির কিছু সংকট সমস্যা কোনো কোনো সময় আসে, সন্ধিক্ষণ সময় আসে। এই সন্ধিক্ষণে আমাদেরকে শক্ত থাকতে হবে, দৃঢ়তা আমাদের রাখতে হবে এবং সময় উপযোগী পদক্ষেপ নিলে এই সংকট সমাধান অবশ্যম্ভাবী। তো আমরা আশার আলো দেখতে পাচ্ছি। এখানে ফার্স্ট হয়েছে দুইটা ছেলে। এই মেয়েটাও ফার্স্ট ছিল কোনো সময় জীবনের যারা ফার্স্ট, এরাই কিন্তু ফার্স্ট থাকে। সাবজেক্ট মার্কেটিং, খুব ভালো কথা। ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং খুব ভালো। হ্যাঁ, প্রভাষক হিসেবে কাজ করে আসছিলেন। হ্যাঁ হ্যাঁ। তা আমি আমার শিক্ষা জীবনে এই বড়লেখা এবং জুরিতে আমার প্রায় 34 বছরের চাকরিকালে প্রায় 30 জনের মতো বিসিএস ক্যাডার। তারা আমাদের সার্থকতা এখানেই। বিসিএস ছাড়াও এই যে আমাদের শিক্ষকতার দিকে যদি দেখি, তো অনেক কলেজের হেডমাস্টার, মাস্টার এবং সহকারী শিক্ষক, রাজনীতিবিদ, যারা যারা নেতৃত্ব দিচ্ছে বা দিয়ে যাচ্ছে, তারা কিন্তু অনেকেই আমাদের। যখন আমাদের ভালো লাগে, ইউএনও অফিসে গিয়েও যখন দেখলাম যে একজন নেতা, বড় দরের নেতা যে উঠে গেল, তখন ইউএনও আর না উঠে পারলো না, এই মহিলা এখন যিনি আছেন, তখন বললেন আমার স্যার এসেছেন। স্যার কি কাজে এসেছেন জানি না, বলছেন তাহলে তো ইউএনও মহোদয় বলছেন যে তাহলে আপনার স্যার মানে তো আমারও স্যার। এই যে পাওনাটা, যখন একজন জনপ্রতিনিধি ফাঁস করে বলে স্যার আমি আজকে নতুন চেয়ারে বসবো, আপনি যদি আমাকে থেকে উপস্থিত থেকে আমাকে আজকে দায়িত্বটা বসিয়ে দিতেন,
একটা চেয়ারে। এই যে একটা সম্মাননা, যে আমি আসতে পারতেছি না, যখন বললেন স্যার আমার সম্বর্ধনা হবে, আপনি দুটা কথা যদি এসে বলেন মঞ্চে, আমি আপনার ছাত্র, আমি গর্ববোধ করব। আমার মনে হয় এর চেয়ে বেশি আর পাওয়ার কিছু থাকে না। লক্ষ লক্ষ টাকা এর সমতুল্য হতে পারে না। যে আমরা সমবায়ে কিন্তু থেকে কাজ করার বিষয় আছে। আমি অর্থনীতির ছাত্র, সমবায় সম্বন্ধে আমার যে ধারণা, আমার ক্লাসও করেছে, আমার ধারণা সম্বন্ধে ওকে আর বলতে হবে না। সমবায় এই যে সাম্যতার একটা বিষয় শিক্ষা দেয়, ঐক্যের একটা বিষয় দেয়, বিশ্বাসযোগ্যতার একটা বিষয়, এখানে কিন্তু কাজ করার প্রচুর জায়গা রয়েছে। এখানে পপুলারিটি পাওয়ার যোগ্য জায়গা রয়েছে এবং কাজ সমাজকে দেওয়ার মতো অনেক কিছু রয়েছে সমবায়ের মাধ্যমে। এই সমবায় ছাড়া কিন্তু, সমবায়ই কিন্তু শক্তি, সমবায় ঐক্য রাখে, সমবায় মানুষের মধ্যে নেতৃত্ব করে তোলে। সমবায়ের কথা বলে শেষ করা যাবে না। এরপরে শিক্ষা জীবনে তো আমি নিজে শিক্ষক, যিনি শিক্ষক হচ্ছেন উনিও বিসিএস ক্যাডারের একজন শিক্ষক। তো উনিও শিক্ষাদানের মাধ্যমে সমাজকে সেবা দিয়ে যাবেন। আমরা কিন্তু প্রত্যেকেই সমাজের কাছে ঋণী। আমি ছোটবেলা থেকে যখন বড় হয়েছি তখন এই সমাজে থেকেই বড় হয়েছি, এর আলো বাতাস পেয়েছি। আমার বাল্যকালে যারা বন্ধু, তাদের সাথে মেলামেশা করেছি। আমাকে যারা পড়িয়েছেন, পিতামাতার কাছে আমি ঋণী, আমার সমাজের কাছে আমি ঋণী, আমার বন্ধুদের কাছে ঋণী। এই যে ঋণ আমরা যে যা করি, আমাদের কাজের মাধ্যমেই এই ঋণটা পরিশোধ করার একটা সুযোগ আছে। আপনি শিক্ষকতার মাধ্যমে আপনার ঋণ পরিশোধ করুন। আপনি অধ্যক্ষ, আপনার অধ্যক্ষতার মাধ্যমে আপনার ঋণ পরিশোধ করুন। আপনার নীতি, আপনার নেতৃত্ব, আপনার সাংগঠনিক দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণ যদি সঠিক হয়, প্রতিষ্ঠান আপনার চেহারা। এটাই কথা। সুতরাং আমাদের ঋণ শোধ করার একটা সুযোগ হয়েছে। যারা উদীয়মান, আপনারা শরীফুল ইসলাম, মোহাম্মদ শরীফুল ইসলাম, সেও কিন্তু শরীফুদ্দিন আমার জুরির, আমি জুরি শেষ 8 বছর কাটিয়েছি অধ্যক্ষ হিসাবে জুরি টিএন কানাম সরকারি কলেজে। তো সেখানকার অবস্থা যদিও আমার কলেজের না, কিন্তু আমি ওই যে বললাম আমারও ছাত্রের মতোই। তো আপনিও ভালো করেন, ভালো করবেনও আশা রাখি। আপনাদের প্রশিক্ষণে সেটা বলে দেবে। যখন ফাউন্ডেশন ট্রেনিং হবে তখনই কিন্তু আপনাকে যারা করে আপনাকে উপযোগী করে দেবে। আমাদের এই বক্তৃতা দিয়ে আপনাকে কিছু বলার কিছু নাই। আপনার নৈতিকতা, আপনার দক্ষতা, আপনার সাংগঠনিক যোগ্যতা, আপনার নেতৃত্বে আপনার দল এবং টিমকে পরিচালনা করার যতটুকু দক্ষ আপনি হবেন, যতটুকু দক্ষতার সাথে আপনি আপনার পরিচালনা, ততটুকুই আপনার পাওয়া। আপনার জ্ঞানের গভীরতা দিয়ে আপনি সেইটা দক্ষতাতে পরিচালনা করলে আপনি সফল। এইখানে আমাদের সফলতা নির্ভর করছে। তো যাই হোক, আমি আজকে কথা বেশি বাড়াবো না, কথা আমি শুনবো। আমাদের 2 জন অধ্যক্ষ রয়েছেন। তো আমি শুধু আপনাদের প্রতি এই আশীর্বাদ করি, আমার আশীর্বাদের হাত আপনাদের মাথার উপরে আছে। আমি একজন শিক্ষক, শিক্ষা জীবন শেষ করেছি। হ্যাঁ, জীবনে যে কাজেই থাকেন সেটাই দক্ষতার সাথে যদি আপনি পরিচালনা করতে পারেন, আপনার সফলতা সেখানেই। আপনারা বড় হন, ততটুকু আশা রাখি, যতটুকু আশা রাখি ঠিক ততটুকু আপনারা প্রতিষ্ঠিত হন। কারণ সন্ধিক্ষণ সময়ে আপনারা এসেছেন এই সমাজটাকে, হ্যাঁ, আমাদের মন কিছুটা যেন অস্থির এবং একটা স্থিতিশীল অবস্থায় আসবে, কিন্তু অন্ধকারও আসলেও কেটে যায়, বেশি দিন থাকে না। তো এই অবস্থায় আপনারা কিন্তু এই সন্ধিক্ষণকালীন সময়ে আপনাদের কঠিন পরীক্ষার মুখোমুখি, আপনাদের মুখ চেয়ে আমরা বসে আছি। আমাদের অনেক ফুল এরকম কলেজ বাগানে আমরা ফোটানোর চেষ্টা করেছি, অনেকগুলো ফুটেছে, অনেকগুলো কলি অবস্থায় আছে। এই কথাটা আমি বলি, এই ফুল ফুটবে, সুগন্ধ ছড়াবে, দেশ জাতি উপকৃত হবে। তাই আপনাদের মুখ চেয়ে আমরা বসে আছি। আপনাদের মাধ্যমে সমাজ উন্নতি লাভ করুক, সমাজ সুপ্রতিষ্ঠিত হোক, আমরা একটা সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় আপনাদের উপরে দিয়ে আমরা এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়া মানে বিদায় না। 65 পরে অনেকে বলেছেন যে কিছু আমরা করতে পারি নাই। 65 পরে কালকে দেখলাম যে মিহির চৌধুরী একজন সিলেটে টেগুর পাবলিকেশনস নাকি একটা, কালকে একজন ওই যে মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপালের বিদায়, মানে 60 বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছে। সেখানে উনি লিখেছেন যে এট দ্য এজ অফ 65 মানে লাইফ বিগিনস এট দ্য এজ অফ 65। কিভাবে বললেন জানি না, উনি একটা গ্রন্থে পেয়েছেন, সেটা রেফারেন্সও দিয়েছেন যে লাইফ থেমে থাকে না। আমার জীবন অবসরের নয়,
আমি 65 হয়েছে বলে যে আমি অবসরে চলে গেছি, আমার সংসারের কাজ, আমার অনেক দায়িত্ব, এখানে এসেছি, আপনার সাথে দেখা করেছি। আমার একটা কথায়, স্যারের একটা কথায় যদি আপনারা আপনারা ইন্সপায়ার্ড হন, তাহলে এটাই তো আমার, এটাই তো করা। তা আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আপনাদের সুন্দর আধ্যাত্মিক জীবন এবং সাংসারিক সুন্দর জীবনের সুন্দর প্রত্যাশা রেখে আমি কথা শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যারকে। সম্মানিত সুধীজন, আসলে আজকে অনেক গুণী মানুষের মিলন মেলা, আমরা প্রত্যেকটি মানুষের কাছ থেকে নতুনত্ব শিখছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মিস্টার জহিরুদ্দিন, প্রিন্সিপাল শানি মাত্রা এসএম ডিগ্রি কলেজ পুরী, স্যারকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। আমরা শেষ প্রান্তে এবং আমার পরে আমাদের বড়লেখা কলেজে শুধু অধ্যক্ষই মনে করি না, আমাদের এলাকার অতিথি। যেহেতু তিনি বড়লেখার শেষ চাকরি জীবনের শেষ সময়ে বড়লেখা অতিবাহিত করছেন, তার স্পর্শ বড়লেখাবাসী কোনো না কোনোভাবে পাবে। তো আজকের প্রধান অতিথিকে আমাদের বড়লেখার পক্ষ থেকে স্বাগতও জানাচ্ছি, শ্রদ্ধাও জানাচ্ছি। এবং আজকের এই যে অতিথিবৃন্দ যারা আছেন সবাইকে আমরা পরিচিত হয়ে গেছি, এবং আমি মনে করি যে এখানের আমি অতিথিও না, আমি প্রায় সদস্য হয়ে গেছি। আরো অনেকে যে অনুষ্ঠান হলেই এখানে আমরা সরাসরি থাকি, বললেই থাকি, তার মানে আমরা নিজেরাই সদস্য হয়ে গেছি। আর এখানে ছোট্ট পরিবেশে বলে গুণীজনের জন্য এটা অনেক বড় একটি অনুষ্ঠান। আর পিন্ড অফ সাইলেন্ট, আজকে আমরা বক্তাও এবং শ্রোতাও উভয়, যাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তাদের সম্বন্ধে হয়তো দুটা কথা বলি। তার আগে যেমন বলতে চাই যে আমরা যে আব্দুল সত্তার মহোদয়, তিনি এমন একটি সূত্রপাত তৈরি করেছেন যে সিনিয়র সিটিজেন ফোরাম, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে, আমাদের দেশের সিনিয়র সিটিজেন বলে খুব একটা পরিচিতি বা এই ধরনের কোনো ক্লাব বা কোনো ধরনের অ্যাক্টিভিটিস নাই বললেই চলে সাংগঠনিকভাবে। প্রত্যন্ত লেভেলে উনি এটা শুরু করতে পেরেছেন, আর কোনো না কোনো মাধ্যমে আমরা কিন্তু কোনো কিছু পাই বা অর্জন করি। হ্যাঁ, দেখা যায় যে চাঁদে পারস্পরিক কথা বললে কেউ শোনে না, একজনের কথা আরেকজনে শুনতে পায় না, কারণ কি? বাতাস নাই, ওখানে মাধ্যম নাই, কথা তরঙ্গায়িত বা সেখানে নেট বা অন্যান্য টেকনোলজি ইউজ করে তাদের মধ্যে কথা বলেন। এবং চাঁদে বাতাস নাই বলে পদচিহ্নগুলা এখনো যেমন আছে তেমন রয়ে গেছে, মুছে যাচ্ছে না। তো তার কারণ হচ্ছে, এবং চাঁদের আলো নাই, চাঁদ আমাদের আত্মীয়, আমাদের পৃথিবীর উপগ্রহ, সেই জন্য পৃথিবী তাকে আলো কিছু দেয় আত্মীয় হিসাবে। তো সেই রকমের বেশ কিছু বিষয় আছে। স্যার বলছেন যে ওই যে রিটায়ারমেন্টে গেছেন 65-তে, উনি বলছেন ইট ইজ নিউলি স্টার্টেড ফর লাইফ, কারণ ওই যে দীর্ঘ অভিজ্ঞতা জীবনে কাজে লাগানো যায়। লেখক হন দীর্ঘদিন পরে, বক্তা হন দীর্ঘদিন পরে, অভিজ্ঞতার একটা স্রোত দ্বারা প্রবাহ তৈরি হয় দীর্ঘদিন পরে। আমরা মহাতির মোহাম্মদের কথা দেখেছি, কালকে তার 100 বর্ষ পূর্তি হয়েছে এবং তিনি সচল, এবং তিনি বলেছেন এখনো আমি চলতে হাঁটতে এবং সব কাজে আমি অংশগ্রহণ করতে পারি। কিন্তু 100 ইয়ার্স বা আরো অনেকে আছেন প্রায় 100 ইয়ার্স এর কাছাকাছি, কিন্তু সারা রাষ্ট্রই তারা পরিচালনা করেন। তো আমরা বলছি ওই যে মাধ্যম লাগে, তো এই যে সিটিজেন ফোরামের মাধ্যমে আমরা এখানে সমবেত হই বা অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান এখানে হয়। তো আমরা যেটা বলবো যে কিছু কথা আমি অনেকটা সেটাই আর পছন্দ করি কথার মধ্যে সরাসরি না বলে। তো হচ্ছে কি যে আমাদের সিলেটিদের সম্বন্ধে অনেক কথা আছে, এটা ঠিকই বাস্তব। এবং আমরা এক সময়ে আমার শিক্ষক দেওয়ান মোহাম্মদ আজরফ, সর্দার ফজলুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় ওই সময় ছিলেন, আমার ডিপার্টমেন্টে অনারারি শিক্ষক তারা ছিলেন। তো দেওয়ান মোহাম্মদ আজরফ বলেছিলেন তার বক্তব্যে, ওনার বাড়িও সিলেট সুনামগঞ্জে, হাসান রাজার ফ্যামিলি সম্ভবত তিনি। তো তিনি বলেছিলেন এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধারে 10% টিচার এবং ছিলেন, ছাত্রছাত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 80-র দশকে কমে গেছে। আমি 86 সালে ভর্তি হয়ে দেখেছি সারা সিলেট বিভাগে মাত্র 40 জন আমরা চান্স পেয়েছি। হ্যাঁ, ঠিক আছে। তো এটা খুব হতাশার বিষয় ছিল, ওই যে একটু আগে বলছেন সবুর স্যার। তারপরেও বলা হচ্ছে যে তখনও আমি খুব হতাশ হলাম, আমাদের অ্যাসোসিয়েশনে এত কম সংখ্যক ছাত্রছাত্রী, আমরা টোটাল তখন বিভাগ হয় নাই, আমরা বিভাগ আন্দোলন করছি।
এবং জসিমউদ্দিন হলে আমি থাকতাম সেখানে, আমি 421 ইলিয়াস ভাই রুমেই থাকতাম, ওই রুমটা অনেকটা সময় খালি থাকতাম। হ্যাঁ, আমার হল জিয়াউর রহমান হল পরে উদ্বোধন হয়েছে। তো আজকে ভাইস চ্যান্সেলর যিনি ফেরদৌস ভাই, তো উনি আমার হলেই ছিলেন, আমার 2 বছর সিনিয়র, এবং প্রথম পরিচয় উনার সাথে হয় হবিগঞ্জে ভাই। তো ওই কথা, সব কথার মূল কথা হচ্ছে যে একবার এখন সিলেটি সবাই কোথায় চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, এটা ঠিক আছে। এবং এখন জনপ্রশাসনের দায়িত্বে আছেন এম মুখলিসুর রহমান সাহেব, উনি আমাদের সিলেটের মৌলভীবাজারে ছিলেন, ডিসি ছিলেন, এবং আমার ঝুড়ি কলেজের সভাপতি ছিলেন। সেই সুবাদেও ওনার সাথে দেখা, এবং আমার গ্রামেও অনেক সময় আমার এক আত্মীয় বাড়িতে বেড়াতে যেতেন। হ্যাঁ, তো একদিন একটা বিতর্ক অনুষ্ঠান হচ্ছে কলেজে, সেটার সভাপতি ছিলাম আমি, আর প্রধান অতিথি ছিলেন মুখলিসুর রহমান সাহেব ডিসি মহোদয়, আমাদের সভাপতি হিসাবে। তো উনি ওই কথাগুলো বলছেন যে সিলেটে অনেক কিছু ভালো লাগছে, কিন্তু একটা জায়গায় এসে দেখি থমকে যাচ্ছি যে কি, সবাই বিদেশ প্রবান, সবাই বিদেশে চলে যাচ্ছে। বা এখানে আরো কিছু কথা বলছিলেন, যারা এখানে প্রবাসী ছিলেন তাদের কিছুটা গায়ে বলে গেছিল, প্রতিষ্ঠাতা বর্গের অনেকে। তো আমার সভাপতির বক্তব্যে আমি বলছিলাম যে না, আমরা সব দিনই অ্যাডভান্স চিন্তা করি সিলেটিরা, আমরা দেশের না খেয়ে বিদেশ থেকে টাকা আনি। হ্যাঁ, সরকারের কোনো টাকা পয়সা নেই না, এক। দ্বিতীয়ত ওনাকে বলছিলাম যে এক সময় আবার আমরা অ্যাডভান্স ছিলাম, 19টা জেলার 17টা জেলার ডিসি ছিলেন একই সময় সিলেটে, 17টা জেলার এট এ টাইমে ডিসি ছিলেন সিলেটের। বললাম এখন আমরা আরেকটু অ্যাডভান্স, আমরা চলে যাচ্ছি, আমরা তো চাঁদে যেতে পারি নাই, ওই আমেরিকা সহ অন্যান্য দেশ তো চাঁদে গেছে, তো আমরা এখন চাঁদে তো সরাসরি যেতে পারবো না, আমাদের স্পেস নেই, এটা নেই, রকেট নেই, ইত্যাদি নেই। ওই আমাদের জেনারেশনকে চাঁদের দেশ যে যারা গেছে ওই দেশে পাঠিয়ে দিচ্ছি, যে যাতে তারা পরবর্তীতে বাংলাদেশের পক্ষ থেকে চাঁদে যেতে পারে। তো আমরা সব দিনই অ্যাডভান্স। তো আমি জোকিংলি এটা বলছিলাম, এটা ঠিক আছে। তো তো আসল কথা আসি যে একটা দেশ চলতে হলে তার সরকার চালায় একটা ম্যান্ডেট পাওয়া পার্লামেন্ট বা রাজনৈতিক দল বা দলগুলো, এটা কোয়ালিশন হোক আর একক সংখ্যাগরিষ্ঠতা হোক, আর যারা আমরা কর্মচারী কর্মকর্তা তারা তাদের দ্বারাই পরিচালিত। এখন বিষয়টা হচ্ছে অনেকটা এরকমের যে যারা চাকরি করি আমরা একটা শাকের করাতের মধ্যে আছি। কেন আছি? যে আমি তো অর্ডারের পাবলিক, আমাকে যে অর্ডার দেওয়া হবে সেই অর্ডার আমি মেনটেন করতে বাধ্য। আমার সংবিধান বলে, আমার আইন বলে, আমার শপথ বলে যে আমি আই মাস্ট বি লয়াল এনিওয়ে টু দা কমান্ডার। ঠিক আছে, তো কালকের পত্রিকা দেখে আমি কিছুটা হতাশ হলাম যে আগামী নির্বাচনের জন্য ডিসি দের ফিট লিস্ট তৈরি করা হচ্ছে, একটা লিস্ট করা হয়েছে। এখান থেকে অনেকেই বলছেন যে কি আবেদন করছেন যে না, আমরা সাক্ষাৎকার দিতে প্রস্তুত না বা দিতে চাচ্ছি না, আমরা ওই গুরুত্বপূর্ণ পদে যাচ্ছি না, বেশ কিছু কারণে আমরা যাচ্ছি। এই সমস্ত দায়িত্ব আমাকে অন্য কোথাও দিয়ে দেন। ওই যে আমি তো অর্ডার মেনটেন করতে হবে, যদি অর্ডার মেনটেন করার পরেও আমাকে অনেক কিছু বিড়ম্বনার শিকার হতে হয়, সেটা একটা বিষয়। হ্যাঁ, তো ওই যে দৃষ্টান্তটা শুধু বললাম। তো আমাদের তো ওই যে উনি বলছেন যে বিজ্ঞানী দরকার, শিক্ষাবিদ দরকার, লেখক দরকার, সাহিত্যিক দরকার, ইত্যাদি দরকার, ভালো আমরা দরকার। আমরা ওই লেভেলে যাওয়া দরকার আন্তর্জাতিক মানের। যখন আমরা জাতিসংঘে পাঠাই, যখন আমরা এশিয়ান ফোরামে যাই, অন্যান্য জায়গায় যাই, যখন ইউনেস্কোতে যাই, তখন আমাদের কিন্তু সর্বোৎকৃষ্ট ইন্টারন্যাশনাল মানের আমলা দরকার। কিন্তু আমরা তৈরি করবে কে? সরকার তৈরি করবে, রাষ্ট্র তৈরি করবে। কিন্তু রাষ্ট্র যদি চায় মাইমেন, তখনই সমস্যা। আর আমলা তৈরি হবে না, কারণ উনি ওনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন না, কখনোই পারবেন না। তার কারণ হলো কি, আমি আরেকটা উদাহরণ দিই। কয়েকদিন আগে, গত 2 সপ্তাহ আগে পেপারে পড়লাম যে ওই যে এনটিসিবিএ যে বই প্রকাশনার জন্য বিশেষজ্ঞ দেওয়া হয়েছে, যিনি ধর্ম শিক্ষা লিখবেন তিনি রাষ্ট্রবিজ্ঞানের, যিনি কেমিস্ট্রি লিখবেন তিনি আসছেন বাংলা সাহিত্যের, দায়িত্ব দেওয়া হয়েছে। তার কারণটা কি? মাইমেন উনাকে না দিলে আমার হাতটা উনার সাথে কানেক্টেড থাকবে না। উনি যেভাবে পারে কাউকে কালেকশন করে লিখে নিবে, অন্য ফিজিক্সের বা অন্য কাউকে নিয়ে লিখে নিবে। আমরা যারা নোট লিখাই, কাউকে দিয়ে লিখাই, তারপরে এগুলা প্রকাশ করি। তো সেই বিষয়, যেমন পরশু রেজাল্ট হয়ে গেল, দেখা গেল যে সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে বরিশাল, সেকেন্ড সিলেট, হ্যাঁ, তারপরে ময়মনসিংহকে বলা হয় শিক্ষার নগরী শহর। হ্যাঁ, তারপরে তো এই অবস্থা। এখন ঢাকায় দেখা যাচ্ছে যে 7.5 ঢাকা বিভাগে, আর সারা দেশে আসছে কম হলেও 1,25,018 প্লাস,
আর মাদ্রাসা কারিগরি মিলিয়ে 1,39,000। সেটা তো সিলেটে 3,000 সামথিং 600, সেকেন্ড লোয়েস্ট পজিশনে। তো ওই যে বিষয় শিক্ষাটা দান করতে গেলে যা যা দরকার হয় তার দিকে আমরা আছি কি নাই সেটা হলো বিষয়। এখন শিক্ষা যে আদলের হবে সেই আদলে আমি হব, আপনি হবে, উনি হবে, সেই হবে। কারণ শিক্ষাই তৈরি করে জাতি গোষ্ঠী বা নাগরিক শ্রেণী। আমি যেখানে যাইব সেই আদলেরই সার্ভিস দিবে। এটা আমি পুলিশ হই, শিক্ষক হই, যাই হই, আমাকে যেভাবে তৈরি করা হয়েছে আমি সেভাবেই সার্ভিস দিব। তো এখন ওই যে কিছু কথা বলতে হয় শিক্ষা, যে এবং গতকালকেও দেখেছি যে মেয়েরা সবচেয়ে বেশি পাঠ করছে পার্সেন্টেজে। আবার A+ মেয়েরা পেয়েছে কত 8,000 বেশি, ইত্যাদি বিষয় আছে। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। এখন দৃষ্টান্ত স্বরূপ সিম্পলি যদি কথা বলি, যেমন পুলিশে উনি ফার্স্ট হয়েছেন, অসাধারণ। উনি সমবায় ফার্স্ট হয়েছেন, উনি এর আগে বিশ্ববিদ্যালয় ছিলেন এবং আবার এডুকেশন ক্যাডার। প্রত্যেকটা ডিপার্টমেন্টই অসাধারণ। যদি আমি আমাকে অসাধারণ করে তুলতে পারি, হ্যাঁ সেটাই, কোনো ডিপার্টমেন্ট নির্ভর করে না অসাধারণ হওয়ার জন্য, সেটা বলি আমরা। তো ওই যে পুলিশের দৃষ্টান্ত দিই, এত বিজিনেস, এত রেসপন্সিবিলিটি, তার কারণ সরাসরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে পুলিশ পাই। তো আমার অনেক বন্ধু বান্ধব পুলিশে ছিলেন, ওই যে শাকের করা, ওই যে সিলেটের পুলিশ কমিশনার আরেফ, সে আমার ক্লাসমেট। হ্যাঁ, তো এখন ফোর্স রিটায়ারমেন্টে আছে। আরেকজন বন্ধু আমার আতাউল কিবি এখন ময়মনসিংহে ডিআইজি, উনি সব শেষে প্রমোশন পেয়েছেন। তার কারণটা হলো কি, তিনি আইআর পড়তেন কিন্তু কোন পলিটিক্যাল পার্টি করতেন না, কোন রাজনীতি করতেন না, সেই জন্য তাকে কেউ বিশ্বাস করতে পারে না হু ইজ দ্যাট পার্সন অফ হুইচ পার্টি, আস্থা রাখতে পারে নাই কোনো দল, যে সে আমার দল করলো না তার দল করলো, আসলে হোয়াট ইজ হি, এটাই। সেই জন্য তার ডিআইজি প্রমোশন হয় না, সব শেষে ইদানিং প্রমোশন হয়েছে এবং ময়মনসিংহের ডিআইজি সে এখন, তার অন্য ভাই বোনেরা এরাও ক্যাডার। তো সে যাই হোক, এই যে বললাম, তো আরেকজন ওই যে বললাম না যে রেসপন্সিবিলিটি, অত আমি তো আমার মতো কাজ করতে পারি না। আমাকে যখন নিয়ন্ত্রণ করা হয় নিয়ম নীতির বাইরে, তখন আমি আর অসাধারণ হয়ে ওঠার সুযোগ নাই। সেই জন্য পৃথিবীতে বিখ্যাত যারা, তারা কেউ চাকুরিজীবী না। পৃথিবীর বিখ্যাত কোন লোক চাকুরিজীবী নন। কারণ কি, তিনি স্বাধীনভাবে তাকে সৃজন করেছেন, সেই জন্য তিনি বিখ্যাত হয়ে গেছেন। তিনি উপন্যাসিক হোক, লেখক হোক, বিজ্ঞানী হোক, সাহিত্যিক হোক। এবং আমরা তো সবাই বাইরে চলে যাই, কেন চলে যাই? যে মাঠ সেখানে, এখানে কোনো ল্যাব নাই, সায়েন্স পড়েছি, এখন কোথায় গবেষণা করবো? আমেরিকায় চলে যেতে হবে, এরও স্পেস জানতে হলো, ওখানে চলে যেতে হবে। এইভাবে প্রত্যেকটা জায়গার জন্য আমরা সেখানেই চলে যাচ্ছি। তার কারণ কি, যে বিশালত্ব ছাড়া সাঁতার কাটা যাচ্ছে না, মাঠ ছাড়া খেলা করা যাচ্ছে না, বিশাল বিখ্যাত ক্লাবের সদস্য না হলে আমি ভালো সেলিব্রিটি প্লেয়ার হতে পারছি না, ইত্যাদি কারণগুলো নির্ভর করছে। তো সে যাই হোক, আমি কথা বাড়িয়েও ফেলেছি অনেকটা। এবং ওই যে বললাম না যে আমরা ওই চাঁদে যাওয়ার জন্যই চাঁদের দেশে চলে যাচ্ছি যারা চাঁদে গেছেন। তো আমাদেরকে অন্তত সেইভাবেও এখন চিন্তা করতে আমরা বাধ্য হচ্ছি। তো একটা মাধ্যম লাগে, এবং সেই মাধ্যম আজকেও সমবেত হয়েছি আমরা, যে এখানে 3 জন ক্যাডার সার্ভিসের অনেকেই আমরা এর আগেও সম্বর্ধনা দিয়েছি। তার কারণ কি, যখন আমরা তৈরি হবে ডিএস লেভেল থেকে, তখন তারা নীতি নির্ধারণী একটা পর্যায়ে চলে যায় এবং একজনের দ্বারা অনেক সময় অনেক কিছু বদলে যায়। হ্যাঁ, মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াকে 22 বছরে একটানা চেঞ্জ করে বেরিয়েছেন, যদিও তার প্রচুর দুর্নাম আছে। হ্যাঁ, মার্গারেট থেচার, তিনি লন্ডনকে চেঞ্জ করেছেন এবং ওয়েলফেয়ার স্টেট করেছেন, এবং তার অনেক দুর্নাম আছে এবং তাকে লৌহ মানবী এই জন্য বলা হয় যে তিনি কঠোর হস্তে দমন করেছিলেন লন্ডনকে। তো সেই যাই হোক, তো ইত্যাদি কারণেই যে বলা হয় যে একজন ব্যক্তি আমাদের দরকার, অথবা 2 জন দরকার। একজন বিজ্ঞানী সারা পৃথিবী চেঞ্জ করে ফেলেছেন, একজন শিক্ষাবিদ সারা পৃথিবী বদলে ফেলেছেন। তাকে অনুসরণ করে আমরা যদি এই জন্য একটু পানি রাখলে সবচেয়ে ভালো হয়। ওয়েল, যে ঘন ঘন কথা বললে অনেক সময় হয় কি, গলা শুকিয়ে যায়। আর আমি তো অ্যান্টিহিস্টামিন 3টা খেয়েছি আজকে ঘুমের জন্য, সেই জন্য এমনিতেই
সময় কম, ঠিক আছে ওয়েল, তো আমি উনি প্রধান অতিথি কথা বলবেন, আমি এভাবেই কথা বলেই শেষ করব যে তো আমরা সেই আকাঙ্ক্ষা বোধ করি যে উনারা এক সময়ে যদি সুযোগ পান কাজ করতে তখনই কাজ করতে পারবেন, আর সুযোগ না পেলে চাকুরি করে কাজ করা যায় না। হ্যাঁ, ভালো শিক্ষকও কাজ করতে পারেন না, তিনি কখনো ভাইস চ্যান্সেলর হতে পারেন না, তিনি কখনো দেখা যায় অনেক সময় প্রিন্সিপাল হতে পারেন না, তিনি কখনো ডিপার্টমেন্টের হেড হতে পারেন না। থ্যাংক ইউ। তো একদিন আমাকে একজনে বলছেন যে উনি হসপিটালে ডিপার্টমেন্টের হেড ডাক্তার, সেই জন্য ওনাকে আমি বললাম উনাকে না, উনি মহাব্যস্ত, ডিপার্টমেন্টের হেড হওয়ার জন্য অনেক কিছু তাকে করতে হয় এবং করতে হয়েছে ওই মেডিকেল কলেজের ওই ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে। উনি আপনাকে ভালো ট্রিটমেন্ট দেওয়ার মতো সুযোগ বা সময় কোনোটাই ওনার হাতে নেই। আপনি দেখবেন অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলের একজন যিনি এখনো একটা চূড়ান্ত ব্যস্ত গ্রেডে এখনো যান নাই, তিনি আপনাকে সবচেয়ে মনোযোগ দিয়ে দেখবেন এবং তিনি সবচেয়ে ভালো সময় দিতে পারবেন আমাকে। তো ইত্যাদি ওই যে দৃষ্টান্ত বললাম, শুধু কথাগুলো বললাম যে এই জন্য যে শিক্ষা ছাড়া, জ্ঞান ছাড়া আমরা কেউ কখনো পৃথিবীকে বদলাতেও পারি নাই। জাপানের কথা আমরা বলি যদি, যে তারা বিধ্বস্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে, কিন্তু জাপানে কি করলো, তারা চিন্তা করলো যে আমাদের সিলেবাস, আমাদের কারিকুলাম, আমাদের শিক্ষা এটা দিয়ে চলবে না, এই জন্যই আমরা পরাজিত টেকনোলজির কাছে, আমেরিকার কাছে, অতএব আমাদের এটা উন্নত নয়, আমরা নিজে আর কারিকুলাম প্রণয়ন করবো না। 45 পরে জাপান সিদ্ধান্ত পরের যে প্রধানমন্ত্রী আসলেন তিনি বললেন যে ফ্রান্স, লন্ডন এবং আমেরিকার টোটাল কারিকুলাম এবং সিলেবাসটা নিয়ে আসে জাপানিতে ট্রান্সফার করে ফেলি, আমরা নতুন কারিকুলাম কিছুই করতে চাই না, তাদেরটাই উন্নত, কারণ তাদের কাছে আমরা পরাজিত হতে হইব, ওই সিলেবাস ওই কারিকুলাম দিয়ে আমরা চলবো। তিনি এই সিদ্ধান্তের কারণে জিডিপির অর্ধেক টাকা ব্যয় করে ফেলেছিলেন প্রথম 5 বছরের শিক্ষার জন্য। এই জন্য বলা হয় যে 64-65 সালে সারা ওয়ার্ল্ডের অর্থনীতি তিনি ডিগিয়ে চলে গিয়েছিলেন, হ্যাঁ, সামরিক ডিফেন্স প্র্যাকটিস ছাড়াই। তারপরে এখনো বলা হয় যে ওই সিদ্ধান্তের কারণে জাপান এখন সবার চেয়ে অন্যান্য ক্ষেত্রে 50 বছর এখন এগিয়ে, অথচ জাপানের ইতিহাস ছিল নিকৃষ্ট একটা জাতি, পৃথিবীতে এমন কোনো আকাম তারা করে নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, এমন কোনো অনাচার, অবিচার, অত্যাচারী কোনো কাজ যে জাপানিজরা করে নাই, এই কথা বলা যেতে পারে। এত সভ্য হয়ে গেছে শুধু জ্ঞান, শিক্ষা, আধুনিক টেকনোলজি, এইগুলোর কারণে তারা এই লেভেলে চলে গেছে। তো আমরা বলি যে আমরা কেউ স্বয়ংসম্পূর্ণ নয়, কিন্তু আমাদের একটা ভালো লাগছে যে আমাদের এই এলাকার দুজন দুই বিষয়ে প্রথম হতে পেরেছেন, এটা কিন্তু অসাধারণ বিষয়। এখানে লক্ষ লক্ষ হাজার হাজার এরা প্রতিযোগিতা করে, উনি শিক্ষা কেন্দ্রেও চলে আসছেন, ইচ্ছে করলে তিনি দেখা যাবে ওই যে বিখ্যাত সর্দার ফজলুল করিমের মতো একজন শিক্ষাবিদ হয়ে যেতে পারবেন, প্রফেসর আব্দুর রাজ্জাকের মতো হয়ে যেতে পারবেন, সত্যেন ঘোষের মতো একজন শিক্ষাবিদ হয়ে যেতে পারবেন, ইচ্ছে করলে যদি সেই সময় দেন, আনিসুজ্জামানের মতো বিখ্যাত একজন টিচার হয়ে যেতে পারবেন। তো আমি আর কথা না বলে, আমাকে যে বলা হয়েছে এখানে কথাগুলো আমি বাড়িয়ে দীর্ঘ করে ফেলেছি, সেই জন্য ক্ষমা প্রার্থী, এবং আবারও সবার দীর্ঘায়ু এবং দীর্ঘ জীবন কামনা করে আমি আব্দুল সত্তার মহোদয় ওনার দীর্ঘায়ু কামনা করি, যাকে আমরা সাথে চলতে পারি, ওনাকে যেন দীর্ঘদিন পাই সেই কামনা ব্যক্ত করে সবাইকে শ্রদ্ধা সালাম এবং অভিবাদন জানিয়ে পথ চলা সুন্দর হোক, আমাদের বাঁধুর্য আমাদের হাতেই তৈরি হোক। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ স্যারকে। সমাজ সুদীজন, আমরা অনুষ্ঠানে আসলে শেষ পর্যায়ে বসে গেছি। এ পর্যায়ে আমরা আজকে যাদেরকে সম্বোধিত করা হচ্ছে, সম্বোধিত অতিথির বক্তব্য শুনব। প্রথমে এই সম্বোধিত অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সুমনা আক্তার সুমি ম্যাম, রিকমেন্ডেড ফর BCS জেনারেল এডুকেশন, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই সম্বোধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সকল গুণীজনকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমি আমার কৃতজ্ঞতাটুকু প্রকাশ করছি। প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতে চাচ্ছি, কারণ আমার আশা করেছিল 11টার সময়, আর আমার বাড়িতে একটা ঝামেলা, 60 বছরের একটা ঝামেলা চলার কারণে আমার 10টার সময় একটা টাইম স্লট দেওয়া ছিল। আমি রেডি হয়ে বসেছিলাম অন টাইমে, 9:30টার সময় আমি রেডি ছিলাম, কিন্তু এই প্রসেসটা করতে গিয়ে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি একটু দেরিতে আসছি, এটা আপনারা আশা করি তোমার সুন্দর দৃষ্টিতে সবাই করবেন। তারপর আমি দেখছি আপনারা সবাই গুণীজন, আসলে নলেজ শেয়ার করার মতো অনেক কিছুই আছে এই জায়গায়। আমার সামনে আমার শ্রদ্ধেয় শিক্ষক বসে আছেন, শিক্ষকের সামনে তার ছাত্র সবসময় ছাত্র,
সেই জায়গা থেকে আমি আসলে বলার মতো তেমন কিছু নয়, তাও যেহেতু আপনারা ফ্লোর দিয়েছেন সেই জায়গা থেকে কিছু জিনিস শেয়ার করব। আমি আমার এই সফলতার পিছনে আমার বাবাকে এগিয়ে রাখি সব সময়, কারণ আমার বাবা কিন্তু অতি উচ্চ শিক্ষিত, যেটা আমরা বলি সমাজে, সেটা ছিলেন না। বাবা ক্লাস 5 পর্যন্ত পাশ করেছেন। যে জায়গায় আমি দেখি অনেক, ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার পর দেখলাম অনেক উচ্চ শিক্ষিত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের অনেকেই তার সন্তানকে সিলেটের গণ্ডি পাড়ি দিয়ে মেয়ে হওয়ার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে পাঠান নাই, চান্স পাওয়া সত্ত্বেও। সেই জায়গায় আমার বাবা অতটুকু রিস্ক নিয়েছেন এবং আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য যতটুকু উৎসাহ দেওয়ার সেটা দিয়েছেন। যেহেতু আমার বাবার কথা উল্লেখ করলাম এবং বললাম যে আমার বাবা সমাজের একজন অতি শিক্ষিত ব্যক্তির মধ্যে ছিলেন না, কিন্তু অতি সচেতন মানুষের মধ্যে একজন ছিলেন, সেটা আমি বলবো। আমার এই সফলতার পিছনে অন্যতম কারিগর ছিলেন আমি যে পেশায় আছি, শিক্ষকতা পেশায়, আমার শিক্ষকরা। আমি যে সময় প্রাইমারি স্কুলে ছিলাম, আমি যে সময় হাই স্কুলে ছিলাম, কলেজে গেলাম, বিশ্ববিদ্যালয়ে, আমি প্রশিক্ষণ স্কুলে ছিলাম, সব জায়গায় আমার শিক্ষকরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বলেই আমি আজকে সুমন আক্তার সুমি যে পজিশনে আছি সেই পজিশনে আসতে পেরেছি। এই জায়গায় আমাদের সবুজ স্যার আছেন, সেই জায়গায় স্যারের অন্যতম স্যার ছিলেন। এজন্য আমি আমার এইচএসসি রেজাল্টটা উল্লেখ করতে চাচ্ছি। আমি সিলেট বোর্ডে 2012 সালের এইচএসসি পরীক্ষায় পুরো ব্যবসা শিক্ষা শাখা সিলেট বোর্ডে প্রথম হয়েছি। যে জায়গায় অনেক নামকরা প্রতিষ্ঠান ছিল, সেই জায়গায় নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের মতো একটা প্রতিষ্ঠান থেকে একটা মেয়ে বোর্ডে ফার্স্ট হয়েছে। সেটার পিছনে অবশ্যই আমার শিক্ষকরা ছিলেন বলেই আসলে সম্ভব হয়েছে। একই সাথে অন্য যারা বিশেষ ক্যাডার হয়েছেন বা সমাজে প্রতিষ্ঠিত, তাদের থেকে আমার কিছুটা হলেও তফাৎ আছে। সেই তফাতের জায়গাটা হচ্ছে আমি একজন মেয়ে। আমি একজন মেয়ে হয়ে যে সময় সমাজের এই আমাদের সিলেটিদের যে মেন্টালিটি, যে না মেয়েদেরকে বিয়ে দিয়ে দিব, মেয়েরা তার সংসার জীবনে প্রবেশ করবে, এই গদবাদা উদাহরণটাকে ব্রেক করে আমি যে সময় একটা পজিশনে গেলাম। কিছুদিন আগে আমাদের এলাকার একটা মেয়ে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল, কিন্তু তার পরিবার শুধু মেয়ে বলে তাকে সিলেট থেকে রাজশাহীতে দিবেন না। এই জায়গায় আমি একটা রুল প্লে করেছিলাম। আমি তার পরিবারের সাথে কথা বললাম সরাসরি যে আমি একজন মেয়ে হয়ে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা কমপ্লিট করে আসতে পেরেছি, আপনারা ভয় পাচ্ছেন হয়তো মেয়ের সেফটি হিসাবে, ওই মেয়ে হলের মধ্যে আপনি বাড়িতে যতটুকু তাকে নিরাপত্তা দিবেন তার থেকে বেশি নিরাপদ, এবং এটা আমাদের জন্য একটা প্রাপ্তি। সেই মেয়ে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, হয়তো অদূর ভবিষ্যতে তাকেও আমরা একটা ভালো জায়গায় দেখতে পাবো। আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের এই সিনিয়র সিটিজেন ফোরামের যারা আয়োজক আছেন, যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন সবাইকে, কারণ ওনারা এই উক্তিটাকে প্রমাণ করেছেন যে নহে আশরাফ যার আছে শুধু বংশ পরিচয়, সেই আশরাফ জীবন যাহার পূর্ণ কর্মময়। এই যে আমরা একটা চাকরি জীবনের শুরু, হয়তো আমার কিছুদিনের এক্সপিরিয়েন্স, আরিফ আহমেদ ভাই ওনারও এক্সপিরিয়েন্স আছে, আর তারপর শরীফ আহমেদ ভাই আমাদের জুনিয়র। তো আমাদের যে এই নতুন শুরু, এই শুরুর জায়গাটাতে আপনারা যে আমাদের মানসিকতা একটা আমূল পরিবর্তন আনার চেষ্টা করছেন, যে আপনি সমাজের যে জায়গায় থাকেন আপনার কর্মের মাধ্যমে সমাজে কন্ট্রিবিউশনের অনেক সুযোগ আছে। আপনি যে জায়গায় থাকেন না কেন, যখনই যে সুযোগটা আসুক আপনি সেটা লুফে নিয়ে সমাজ পরিবর্তনে আপনি অবদান রাখবেন। এই যে একটা ধারণা, এটা আমাদের মধ্যে আছে, কিন্তু আপনারা আজকে আবার আমাদের মাথার মধ্যে দিলেন, সেটা হয়তো আজকের এইটা অন্যতম প্রাপ্তি। আর আমি আসলে অনেকেই আছেন, অনেকে অনেক কিছু বলবেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ম্যামকে। পর্যায়ে আজকের এই রিসেপশনের সেরেমনি অফ অ্যাচিভার অ্যাওয়ার্ডস এর বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আরিফ আহমেদ, রেকমেন্ডেড ফর বিসিএস কোঅপারেটিভ সমবায়ে যিনি উত্তীর্ণ হয়েছেন, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজকের এই সভায় উপস্থিত হতে পেরে খুবই আনন্দ হচ্ছে, বিশেষ করে সিনিয়র সিটিজেন ফোরাম, মানে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা কথা প্রায় বলে, দ্য ওয়ার্ড রিটায়ারমেন্ট শুড গো টু রিটায়ারমেন্ট। বিশেষ করে সিনিয়র সিটিজেন ফোরামের যে সম্মানিত জিএস আমাদের সাত্তার চাচা, ওনাকে মানে দেখে এই কথাটা আমার প্রথম মনে হলো। বিশেষ করে গত সপ্তাহে আমি একটা অফিসিয়াল অডিটের কাজে চিরং ছিলাম, ওইখান থেকে রাঙামাটি গেছি।
তো দেখি হঠাৎ করে অনেকগুলা ফোন। তার আগে আমাদের সবুজ স্যার আমাকে মেসেজ করছিলেন যে একজন ওই সাত্তার ভাই উনি আপনাকে হয়তো কল করতে পারেন। তো আমি দেখে নাম্বার তো সেভ করা ছিল না, যে ভাবলাম হয়তো উনি একটু ব্যাক করি, ওই রাঙামাটিতে আসলে নেটওয়ার্ক থাকে না। তো পরে চিটং ব্যাক করে ওনাকে ফোন করলাম, তারপর থেকে উনি কন্টিনিউয়াস আমার সাথে যোগাযোগ রাখছেন। তো ওনাকে আসলে এই জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আর ওনারা বিশেষ করে সিনিয়র সিটিজেন ফোরাম যে সামাজিক কাজগুলা উনি ওনার বক্তব্য বললেন, ঠিক আছে, এটা দেখে যেটা মনে হলো একটি অক্সিমোরন মনে আসছে আর কি, যে স্মল এই নিউ বাট হচ্ছে ওল্ড। আমরা হচ্ছে নতুন যুগে বসবাস করতেছি, এখানে যুগের অনেক পরিবর্তন আছে, কিন্তু আমাদের যে ওল্ড যে ট্রেডিশন গুলা, যে কাউকে মোটিভেট করা, তারপরে হচ্ছে একজন সামাজিকভাবে যারা হচ্ছে সাহায্য প্রার্থী বা সাহায্য যাদের প্রয়োজন তাদেরকে সাহায্য করা, ওনার বক্তৃতায় যে বিষয়গুলা উনি বললেন, ঠিক আছে, এই জিনিসগুলা যে ওনারা করতেছেন এই জন্য ওনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই। উপস্থিত অন্যান্য যারা আছেন সবাইকে আসলে সবার বক্তব্য শুনলাম, সবার দিক নির্দেশনা পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আর এখানে 4 জন মানুষকে আমি সরাসরি আগের থেকেই চিনতাম। আর এর বাইরে এখানে প্রধান অতিথি আছেন আমাদেরই কলেজ, বড়লেখা ডিগ্রি কলেজ, এখন সরকারি কলেজ হয়েছে। তার প্রিন্সিপাল মহোদয় উনি আসছেন আমাদের এখানে অতিথি, আশা করি উনি আমাদের কলেজকে অনেক উচ্চতায় নিয়ে যাবেন সেই আশাবাদও আছে, এবং আবদারও করি, যেহেতু আমাদেরই কলেজ, আমি এখানেই পড়াশোনা করেছি। এর বাইরে আমাদের সবুজ স্যার, উনার বাড়ি তারাদনম, উনার পাশের গ্রামই আমাদের গ্রাম। তো উনার এলাকায় যে সুনাম এবং কলেজ থেকেই উনার ব্যাপারে যে বিষয়গুলা জানি, এই জিনিসগুলোর জন্য উনাকেও আসলে আমাদেরকে শুরু থেকে উনি অনুপ্রাণিত করেছেন। ইদানিং স্যারেরা একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় স্যার ছোট ছোট ভিডিও ক্লিপ শেয়ার করেন, সামাজিক বিভিন্ন অসঙ্গতি, কমন সেন্স, গ্রামাটিক্যাল ইস্যু নিয়ে, এগুলো অনেক উপভোগ্য, আমরা দেখি বিভিন্ন জায়গা থেকে। স্যারকে এই জন্য ধন্যবাদ জানাই। আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান উপজেলা প্রশাসনের সাবেক, ওনাকেও শুরু থেকেই ছোটবেলা থেকেই দেখছি বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে, আজকে উনিও এসেছেন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আমার সম্মানিত স্যার 2 জন সরাসরি শিক্ষক, আমাদের অরুণ স্যার আর আমাদের ইংরেজি স্যার বলতাম স্যারকে, আমরা এখনো ইংরেজি স্যারই বলি, আব্দুল সাত্তার স্যার। ওনাদেরকেও আসলে ওনাদের অনুপ্রেরণা এত দূর আসা, বিশেষ করে আমার মনে পড়ে এখনো যে সরকারি কলেজের, বড়লেখা সরকারি কলেজের প্রথম ক্লাস যখন সবুজ স্যারে করছিলাম ইংলিশ, তো স্যার প্রথম ক্লাসেই বলেছিলেন যে একটা চ্যাপ্টার ছিল ইংলিশের কসমোলজি, কসমস, কসমোপলিটান। উনি একটা কথাই বলতেন যে হয়তো আমরা এখানে ছোট একটা উপজেলায়, ছোট একটা কলেজে শ্রেণীকক্ষে বসে আছি, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি একদম শেক্সপিয়র থেকে শুরু করে একদম বিশ্বব্যাপী হতে হবে, আমাদের কসমোপলিটান হতে হবে। এই জিনিসগুলো অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আর আমরা স্যারের এই একাডেমিক ক্লাসের বাইরেও ওই উত্তর সৌমনিতে চারদিকে খোলা একটা জায়গায় আমাদেরকে স্যার সময় দিতেন। তো ওইখান থেকে স্যারের যে কিডস, বায়রন, শেক্সপিয়র, এই নামগুলা প্রথম স্যারের থেকেই শোনা। এবং আমি বড়লেখা ডিগ্রি কলেজে এখানে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করি, তারপরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওখানে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলাম। এই জিনিসগুলো স্যারদের অবদানই। অরুণ স্যারের ক্লাস এখনো আমার মনে আছে, উনি প্রথম ক্লাসে চাহিদা রেখা, যোগান রেখা, কিভাবে দাম নির্ধারিত হয়, এখন আমার চোখের সামনে ভাসছে। তখন তো ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বোর্ড ছিল, ওই চোখ দিয়ে স্যার, কিন্তু স্যারের ক্লাসটা এখনো আসলে চোখের সামনে মনে হচ্ছে যে আছে। স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুপ্রাণিত করার জন্য। আর এই প্ল্যাটফর্মকে, সিনিয়র সিটিজেন ফোরামকেও ধন্যবাদ জানাই আপনারা এই উদ্যোগ নেওয়ার জন্য। আর আমার রিকমেন্ডেড আমার ছোট ভাই, সেও আমাদের ইউনিভার্সিটির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাকেও ধন্যবাদ জানাই। আপুর সাথেও পরিচয় হলো এই অনুষ্ঠানে এসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার ছোট কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীজন, এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো মোহাম্মদ শরীফ উদ্দিন, যিনি মেরিট পজিশনে বিসিএস পুলিশে বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছেন। এটি আসলে আমাদের সবার গৌরবের এবং অহংকারের বিষয় বলা যায়। তো অনুরোধ জানাচ্ছি এমডি শরীফ উদ্দিন, রেকমেন্ডেড ফর বিসিএস পুলিশ উইথ মেরিট 1, ওনাকে বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। জি, আসলে আজকে এখানে উপস্থিত হতে পেরে আমার খুবই ভালো লাগতেছে। আমাদের আঙ্কেল যখন ফোন দিছিলেন বারবার আমাকে, এই রেজাল্টের পরপরই আমি অনেকগুলো ফোন আসছিল আমার ফোনে, তো আমি আসলে ফোন ধরতে ধরতে এক পর্যায়ে খুব টায়ার্ড হয়ে যায়, এবং আসলে যে সবার সাথে প্রপারলি কথাও বলতে পারতেছিলাম না, কারণ এত বেশি ফোন আসতেছিল। তো উনি প্রথমে ফোন দিয়ে আমি মনে করছি মানে কোনো একটা এরকম আঞ্চলিক সংস্থা হয়তো দিতে যাচ্ছে।
তো আমি আঙ্কেলকে না করছিলাম যে আঙ্কেল আসলে আমি এগুলাতে কোনো প্রোগ্রামে কখনো যাই না, আর বিভিন্ন মিডিয়াও যোগাযোগ করছে, আমি কাউকে এরকম ইন্টারভিউ দিচ্ছি না, তো আমি হয়তো মনে হয় আসতে পারবো না। তো উনি অনেকগুলো কথাই আমাকে বলছেন, দেখো আমার বয়স 75 বছর, তুমি বাচ্চা মানুষ, তোমারে আমি এখন তোমার কোনো ক্ষতি হবে বা তোমার কিছু হবে এই কারণে তোমার এখানে ডাকতেছি না। তো আমি এই রেজাল্টের পরে কোথাও সাক্ষাৎকারও দিই নাই এবং কোনো প্রোগ্রামেও অ্যাটেন্ড করি নাই, এটাই প্রথম প্রোগ্রাম। তো ওনার প্রতি একটা ভালো লাগা কাজ করছে। আমি অনেক চিন্তা করছি যে ধরেন একজন মানুষ 75 বছর বয়সের এবং এরকম একটা প্ল্যাটফর্ম চালাচ্ছেন, আমরা ইয়াং মানুষ, আমরাও এখনো এরকম কোনো প্ল্যাটফর্মে চালাইতে বা যুক্ত হইতেও আমাদের কেমন জানি অনীহা লাগে। এবং উনি এখানে যে অতিথিদের নিয়ে আসতেছেন, আমি আসলে শুরুতেই একটু দুঃখ প্রকাশ করছি, কারণ আমার আরো অনেক আগে আসা দরকার ছিল। আমি আইসা ওইদিকেও কিছুটা চলে গেছিলাম এই ইয়ে না দেখে। এখানে স্যারেরা আছেন, অনেক প্রিন্সিপাল স্যার আছেন, আসলে এত বড় বড় স্যারদের সামনে আগে কখনো আমি এরকম এত বেশি স্যারের সামনে কখনো দাঁড়াই নাই। তো আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এইরকম একটা অনুষ্ঠান আপনারা আসলে পরিসর ক্ষুদ্র, কিন্তু এটার বারত্ব বেশি, মনে হচ্ছে যেন বিন্দুর মধ্যে সিন্ধু আটকায় আছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং আসলে আপনারা শিক্ষক যারা থাকেন তারা আসলে সরাসরি কোন শিক্ষকের ছাত্র না হলেও তাদের একটা প্রভাব থাকে। যেমন আমি বা আমরা জনাব সলিমুল্লাহ খান স্যারের সরাসরি ছাত্র না, কিন্তু আমাদের জীবনে জনাব সলিমুল্লাহ খান স্যারের অবদান অনেক বেশি। তো এরকম শিক্ষকদের কথা এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা শুনি সব জায়গা থেকে, আপনাদের অনেক অবদান আছে এবং আপনারা বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা আমাদের পরামর্শ দিবেন এবং সৎসাহস দিবেন এবং ভালো ভালো অনুপ্রেরণামূলক দিক নির্দেশনার মাধ্যমে আমাদের পথ চলাকে সহজ করবেন। আর আমি আসলে আমাদের এই আব্দুল সত্তার আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং আসলে খুব ভালো লাগতেছে এখানে এসে। সবার প্রতি কৃতজ্ঞতা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা শেষ পর্যায়ে আসলে অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের আজকের যে চিফ গেস্ট অর্থাৎ প্রধান অতিথি মিস্টার বিসিএস জেনারেল এডুকেশন এন্ড প্রিন্সিপাল বর্ডার গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। দীর্ঘক্ষণ আসলে আমরা অপেক্ষায় রয়েছি স্যারের বক্তব্য শোনার। প্রফেসর মোহাম্মদ তুফাইল আহমেদ, দীর্ঘক্ষণ আমরা অপেক্ষায় ছিলাম, আসলে স্যারের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর বক্তব্য শুনবো এবং শিক্ষণীয় কথা শুনবো এবং বাস্তবিক জীবনে আমরা কাজে লাগাতে অবশ্যই চেষ্টা করবো। তো স্যারকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। প্রধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সঞ্চালক সিনিয়র সিটিজেন ফোরাম পড়ালেখাকে দায়িত্ব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত আছেন অন্যান্য শিক্ষাবিদ। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সিটিজেন ফোরামের যিনি সেক্রেটারি জনাব আব্দুল সত্তার মহোদয়ের কাছে। উনি 75 বৎসর বয়সেও এরকম একটা চিন্তা, এরকম একটা দর্শন উনি লালন করেন, যা সত্যি সমাজে বিরল। আমি এখানে এসেছি কোনো জ্ঞান দেওয়ার জন্য নয়, কোনো কিছু তথ্য সরবরাহ করতে নয়, অথবা কোনো কিছু শিখাতে নয়। আমি এসেছি এখানে আপনাদেরকে শ্রদ্ধা জানাতে, আপনাদেরকে ভালোবাসা দিতে এবং আপনাদের ভালোবাসাটুকু আমি নিয়ে যেতে। পড়ালেখাতে কোনো প্রোগ্রাম এটাই আমার প্রথম, এবং কোনো বাড়িতে বসা এটা বোধহয় দ্বিতীয়। প্রথম গিয়েছিলাম এই রাস্তায়, হ্যাঁ, আতর ইন্ডাস্ট্রি দেখতে, দ্বিতীয় এখানে এগিয়ে যায়, আর কোথাও যাওয়া হয়নি। আমি 16 এপ্রিল 2025 পড়ালেখা কলেজে যোগদান করি অধ্যক্ষ হিসেবে। তার আগে আমি ছিলাম এমসি কলেজের কেমিস্ট্রির বিভাগীয় প্রধান হিসেবে এবং স্টাফ কাউন্সিলের সেক্রেটারি হিসেবে। পড়ালেখাতে আগে আমি একবার এসেছিলাম মাধবকুণ্ড দেখতে, এটা ছিল 2001 সালে। এরপরে অনেকবারই আমি প্ল্যান করেছি যে আমার থার্ড ইয়ারের যে ছাত্ররা আছে তাদের ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি একটা চ্যাপ্টার আছে, তো সেইটার অংশ হিসেবে এখানে যে একটা ট্র্যাডিশনাল প্লান্ট, আতর প্লান্ট আছে, এগুলো দেখার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে আসতে পারিনি। তো শেষ পর্যন্ত আমি নিজেই চলে আসছি এখানে। তো সেজন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পড়ালেখা অত্যন্ত সুন্দর এবং সম্ভাবনাময় একটি জায়গা। আমি 3 মাসে অনেকগুলা স্থানে আমি দেখেছি, গিয়েছি। এটার উদ্দেশ্য হলো যে আমার স্টুডেন্টরা যে যে জায়গা থেকে আসে তারা কিরকম সুযোগ পাচ্ছে, অথবা অর্থাৎ তাদের
চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস কি কি আছে সেটা একটু স্টাডি করা। তো আমি দেখলাম যে বড়লেখায় বেশ কিছু দুর্গম এলাকা আছে। একটা আছে যে বুবার তল, আমি গিয়েছি, বেশ দুর্গম, মনে হয় যেন এটা পার্বত্য চট্টগ্রামের কোনো হিল এরিয়া, হিল ট্র্যাক্টের মতোই, আসলে তো হিল ট্র্যাক্টের অংশ এটা। আরেকটা আছে যে পাথারিয়া পাহাড় শ্রেণী, যেটা ওটারও ভিতরে অনেক দূর গিয়েছি। ওইখান থেকেও কিন্তু আমাদের স্টুডেন্টরা আসে। তো ওইখান থেকে একটা স্টুডেন্ট আসা, বিশেষ করে মেয়েদের, এটা কিন্তু সহজ ব্যাপার না। কতটুকু উৎসাহ এবং আগ্রহ থাকলে একটা স্টুডেন্ট এরকম দুর্গম এরিয়া থেকে আসতে পারে, সেটা সত্যিই ভাববার বিষয়। বড়লেখাতে পর্যটন শিল্প ব্যাপক আকারে গড়ে উঠতে পারে যদি সরকার আন্তরিক হন, কারণ বড়লেখার অনেক কিছুই এখনো প্রচার হয়নি। বড়লেখার যে সৌন্দর্য, আমরা শুধু ওই যে জাফলং, সাদা পাথর এগুলোর কথাই শুনি, কিন্তু এগুলো থেকেও কিন্তু অনেক সুন্দর জায়গা হলো আমার বড়লেখা। যাক, সেসব। তা আমি আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি যে 24-এর গণ অভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছেন, আমি দ্রুত আরোগ্য কামনা করছি যারা এই গণ অভ্যুত্থানে আহত হয়েছে। এই কথাগুলো বললাম এই কারণে, আমি 24-এর গণ অভ্যুত্থান একটা প্রাসঙ্গিক বাংলাদেশের ইতিহাসে। যেই ছেলেটার বয়স ছিল 2014 সালে 18, সে ভোটার হয়েছে। 2024 সালে তার বয়স হয়েছে 28। এই দীর্ঘ সময়ে সে তার ভোটাধিকার কি জিনিস সে দেখে নাই, প্রয়োগ করতে পারে নাই। যাকে এই 10 বছর আপনি তার চিন্তা চেতনাকে বন্দি করে রাখলেন, সেই বন্দিত্ব থেকে পিঞ্জর ভাঙবে এক সময়, এটাই স্বাভাবিক। এবং পৃথিবীর ইতিহাসে 24-এর যে গণ অভ্যুত্থান, সেটা উজ্জ্বলভাবে লেখা থাকবে। কারণ এই অভ্যুত্থানে আমরাই আমাদের মুক্তি ছিনিয়ে এনেছি। আমাদের ছাত্ররা, আমাদের সাধারণ মানুষ এক কাতারে এসে আমাদেরকে মুক্তি দিয়েছে। আজকে যে জনাব আরিফ, জনাব শরীফ এবং সুমনা আক্তার সুমি, আপনারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং স্ব ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন শুধুমাত্র তার চিন্তা ভাবনা বা বিশ্বাসের কারণে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এই 24-এর গণ অভ্যুত্থানে যে সমাজের পরিবর্তন, তা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। প্রথম হয়েছে এরকম অনেক স্টুডেন্ট। আপনারা এই সুমনা একটা সুমির কথাই আগে বলি, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়েছেন, অনেক চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হয়েছে। আপনি বলেছেন যে আপনার বাবা তেমন পড়াশোনা করেন না, আপনার বাবা পড়েছেন, সমাজ থেকে পড়েছেন, প্রকৃতি থেকে পড়েছেন, অনেক সচেতন ছিলেন। উনি অবশ্যই একজন কথিত উচ্চশিক্ষিত না হয়ে উচ্চশিক্ষিত মানুষ। আপনাকে এই প্রত্যন্ত এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, নিশ্চয়ই না চিন্তা চেতনা এরকমই ছিল। সুমি, আমি যতটুকু জেনেছি যে এখন বর্তমানে ত্রিশাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তো ঘটনাচক্রে ওই বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর বা ট্রেজারার যাই বলেন না কেন, আমার সহপাঠী, এবং উনি কয়েকদিনের মধ্যে এখানে আসবেন আমাকে দেখতে পড়ালেখায়। আচ্ছা, আর যে সমবায় ক্যাডার যিনি আছেন জনাব আরিফ, আপনার কাজ করার অনেক অনেক সুযোগ আছে। কুমিল্লা বার্ডের কথা তো নিশ্চয়ই শুনেছেন। এই সমবায় আন্দোলনটা বাংলাদেশে শুরু হয় প্রফেসর আব্দুল হামিদ খান সিএসপি, উনি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ছিলেন একসময়। পরবর্তীতে উনি সমবায় আন্দোলন গড়ে তোলেন এবং বিশ্বব্যাপী সমবায়ের এই ধারণাটাকে কুমিল্লা থেকে উনি ছড়িয়ে দেন
এবং আমেরিকার কয়েকটা বিশ্ববিদ্যালয়ে এই ধারণাটা প্রচলিত আছে কুমিল্লা অ্যাপ্রোচ নামে। প্রফেসর আব্দুল হামিদ খান যখন প্রিন্সিপাল ছিলেন তখন আমার বাবা ওনার ছাত্র ছিলেন ভিক্টোরিয়া কলেজে, এই জন্য বাবার মুখে এই কথাগুলো আমার শোনা। আর জনাব শরীফ উনিও বিশেষ পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন। পুলিশের ইতিহাস ও সুপ্রাচীন আমাদের এই দেশে, সেই মোগল আমল থেকে জানমালের নিরাপত্তার দায়িত্বে পুলিশ বাহিনী কাজ করেছে। তখন বলা হতো কোতোয়াল, যেগুলো কোতোয়ালি থানা, সেগুলো কিন্তু এই নাম কিন্তু এখনো আছে সেই মোগল আমলের ধারাবাহিকতায়। আসলে পুলিশ নিয়ে আমরা অনেক কিছু শুনি। কেন শুনি? যখন রাজনৈতিক স্বার্থে যখন পুলিশকে ব্যবহার করা হয় তখন একটা পর্যায়ে পুলিশকে তার নিজস্ব নীতির বাইরে চলে যেতে হয়। সেক্ষেত্রে অনেক সময় কিছু করার থাকে না। তারপরেও যারা পারেন ওনারাই ইতিহাসে সম্মানিত হন, ওনারাই জাতির কাছে দেশের কাছে একজন মেধাবী সন্তান হিসেবে পরিচিত হন। আপনাদের যারা তিনজন এখানে আছেন সম্বর্ধিত নবনিয়োগপ্রাপ্ত বিশেষ ক্যাডার কর্মকর্তা, আপনাদের পথ চলা সুন্দর হবে। আপনাদেরকে অনুসরণ এবং অনুকরণ করে বড়লেখার আরো ছাত্রছাত্রীরা এগিয়ে যাবে, সেই প্রত্যাশা থাকবে আমাদের সবার। আপনারা এই দেশের আলো বাতাসে বেড়ে উঠেছেন, এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় পড়াশোনা করেছেন, আমিও করেছি, আমিও বেতন পাচ্ছি জনগণের টাকায়। অতএব আমার একটা কিন্তু কমিটমেন্ট থাকতে হবে যে আমি কলেজে আসলাম 3 দিন আসলাম না, কে কার খোঁজ রাখে, কিন্তু আমি যদি আমার বিবেক দ্বারা যদি তাড়িত হই তাহলে প্রতিনিয়ত আমার বিবেকের মধ্যে একজন বাস করেন, সে আমাকে চেক দিবেন। আমি যদি সুসন্তান হই, আমি যদি ভালো মানুষ হই, আমি যদি মহান আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আমি কখনোই নিজেকে ফাঁকি দিতে পারবো না। এদেশের মানুষ আপনাদের কাছে সেবা চায়, আমার কাছে সেবা চায়। সেই সেবাটুকু যদি আমরা না দেই, কিন্তু আমি আমার 30 দিনের বেতন নিলাম, তাহলে তো সেটা আমি একজন সৎ মানুষ হিসেবে নিজের কাছেও আমি অপরাধী হিসাব, নিজের কাছেও আমি সৎ মানুষ হিসেবে বিবেচিত হব না। পবিত্র ধর্মগ্রন্থে আছে বা হাদিসে আছে যে হালাল রুজি ইবাদতের পূর্ব শর্ত। আমি যতই নামাজ রোজা পূজা যাই করি না কেন, কিন্তু আমার ইনকাম যদি বৈধ না হয় তাহলে আমার এই সকল প্রার্থনা কোনো কাজেই আসবে না। এটা হবে লোক দেখানো এবং নিজের বিবেকের কাছে প্রতারণা। যারা নিজের বিবেকের কাছে প্রতারণা করেন তারা এক পর্যায়ে নিজেই আত্মগ্লানিতে ভুগেন। কেউ না জানুক, কেউ না বুঝুক, আমি নিজে বুঝি যে আমি একজন দুর্নীতিবাজ, আমি নিজে বুঝি যে আমি একজন অসৎ মানুষ। তাই আমাদের বিশেষ করে যারা নতুন নিয়োগ পেয়েছেন ওনাদের প্রতি আবেদন থাকবে, আপনারা যেরকম একটা ফেয়ার নিয়োগের মাধ্যমে সিলেক্ট হয়েছেন, এখানে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নাই। বিগত অনেক পরীক্ষায় অনেক ধরনের কথাবার্তা আমরা শুনি জানি, কিন্তু আপনাদের এই যে নিয়োগটা সেটা একদম শতভাগ সুন্দর ফেয়ার একটা সিলেকশন। তাই এই মর্যাদাটা অবশ্যই আপনারা ধরে রাখবেন, কারণ আপনারা এই পজিশনে এসছেন, আপনারা নিজেরাও আপ্লুত যে বড়লেখার বা জুরি বা বৃহত্তর বড়লেখা এলাকা থেকে আপনারা এই বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আবারও আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বড়লেখা কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সামনের পথ চলা মসৃণ হোক, দীর্ঘ হোক। গো অ্যাহেড উইথ ইউর একাডেমিক এক্সিলেন্সি অ্যান্ড হার্ড লেবার। আর যারা সিনিয়র সিটিজেন এই ইয়েটা করছেন সংগঠনটা, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এই বয়সে এসেও বড়লেখার মানুষকে নিয়ে কাজ করছেন, বড়লেখার মাটিকে নিয়ে কাজ করছেন, বড়লেখার সন্তানদের নিয়ে কাজ করছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। আমি একদিন থাকবো না, কিন্তু আপনাদের এই কার্যক্রমগুলা আমি চাবো যেন লিপিবদ্ধ থাকে।
আপনারা একটা, জানি না আছে কিনা, একটা ম্যাগাজিন বা একটা প্রকাশনা বের করবেন যে সিনিয়র সিটিজেন, পথ চলার এত বছর, আপনারা সবকিছু লিখে রাখবেন। ভবিষ্যৎ প্রজন্ম সেই ম্যাগাজিনটা দেখে আইডিয়া করতে পারবে যে আজ থেকে এত বছর আগে কিছু মানুষ বড়লেখাতে একত্রিত হয়েছিল, যারা বড়লেখার কৃতি সন্তানদেরকে, বড়লেখার অসহায় দুস্থ মানুষদের সেবায় এগিয়ে আসতো, অনুপ্রেরণা দিত। তা আমার অনুরোধ থাকবে আপনারা একটা প্রকাশনা অবশ্যই করবেন, কারণ যদি কিছু লিখে না যান তাহলে সবকিছু একসময় হারিয়ে যাবে। এজন্যই ইতিহাস লিখিতে হয়, সফলতার কথা লিখিতে হয়, আবার পতনের কথাও লিখিতে হয়। ইতিহাস এমন এক জিনিস, সে আপন গতিতে চলে, সে সঠিকটাই ধারণ করবে। আপনারা যে চমৎকার উদ্যোগ আয়োজন করে যাচ্ছেন সেটাও ইতিহাসে লেখা থাকবে, সুন্দরভাবে লেখা থাকবে, সফলতার কথা লেখা থাকবে, মানুষের পাশে মানুষ, এই কথাগুলো লেখা থাকবে সেখানে। আজান হয়ে গেছে, আমি আর বিশেষ কিছু বলতে চাই না। তো আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আবারও বলছি যে বড়লেখাতে কোনো অনুষ্ঠানে আমার অংশগ্রহণ এটাই প্রথম, সেজন্য এই অনুষ্ঠানের কথাও আমার সারা জীবন মনে থাকবে। আবারও আপনাদের সবাইকে সালাম, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত সুধীজন, পবিত্র জুহরের আজানের জন্য আমরা 1 মিনিটের বিরতি নিচ্ছি। পরবর্তীতে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম আমরা শুরু করব। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, পবিত্র সালাতুল জুহরের আজানের পর আমরা আমাদের অনুষ্ঠানের কার্যক্রম আবারও শুরু করতে যাচ্ছি এবং দেরিতে হলেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক 10 নং দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরম শ্রদ্ধাভাজন জনাব ইকবাল হোসেন ভাই। ওনাকে আসন গ্রহণ করার আমন্ত্রণ জানাচ্ছি এবং এ পর্যায়ে আজকে সম্বর্ধিত অতিথির প্রথমেই ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ শরীফ উদ্দিন, যিনি বিসিএস পুলিশ মেরিট পজিশনে প্রথম হয়েছেন। দেশসেরা এই গর্বিত সন্তানকে প্রথমেই ক্রেস্ট তুলে দিবেন। আমি অনুরোধ জানাবো আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে, আসলে দাঁড়িয়ে যদি আপনারা তখন একসাথে, তো অনুরোধ জানাচ্ছি স্যার সবাইকে তো একটু স্পেসটা বড় করার জন্য একটু জি একটু স্যার একটু পিছনে আইবেন স্যার, তখনটা সুন্দর হইব। স্যার আইন, স্যার আপনি আইন। আচ্ছা, আমরা আসলে একটু যদি স্পেসটা সুন্দরভাবে নেন মনে হয় সুন্দর হবে, তো একটু সময় নেন। ওকে ওকে, একটু সাইড স্যার, আপনি ঢুকুন ঢুকুন, আর এটা থেকে নিব একটু সাইবা জি, একটু জি, ওদিকে একটু ফলো করবা, একটু আপনার একটু একটু পিছনে আনবা স্যার।
ক্যাশটা একটু সোজা করে নেন স্যার। জি জি স্যার, আর একটু সোজা স্যার, একটু জি জি, আর একটু মানে স্যার করা যাইব, একটু একটু ওদিকে চাইবো স্যার, আমার একটু আমারই ফলো করবা, একটু ওদিকে স্যার, আর একটু ক্লোজ হইন, একটু ক্লোজ হইন। জি জি, সবাই অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আরিফ আহমেদ, রেকমেন্ডেড ফর বিসিএস কোঅপারেটিভ। আপনি অনেক দুঃখী চাই, আসলে আরিফ ভাই, আরিফ আহমেদ যিনি দেশসেরা কোঅপারেটিভ সমবায়ে প্রথম হয়েছেন, আমরা ওনাদেরকে নিয়ে গর্বিত। না না, এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করছেন আরিফ আহমেদ, যিনি বিসিএস এ সমবায়ে দেশসেরা প্রথম হয়েছেন। উনাকে আমি আবার ফলো। এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করছেন আরিফ আহমেদ, যিনি বিসিএস এ দেশসেরা প্রথম হয়েছেন, অর্থাৎ সমবায়ে কোঅপারেটিভ। তো উনাকে আজকের অনুষ্ঠানের সম্মানিত সকল মান্যবর অতিথিবৃন্দরা সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন। জি, এ পর্যায়ে আসলে আমাদের একজন ম্যাম, যিনি সুমনা আক্তার সুমি, রেকমেন্ডেড ফর বিসিএস জেনারেল এডুকেশন। স্যার ওকে, আমি এ পর্যায়ে সুমনা আক্তার সুমি, যিনি রেকমেন্ডেড বিসিএস ফর জেনারেল এডুকেশনে এবং বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যয়ন সম্ভবত প্রভাষক শিক্ষকতায় রয়েছেন। তো এই মুহূর্তে ম্যাম আজকের অনুষ্ঠানের সম্বর্ধিত অতিথি এবং সম্মাননা স্মারকটি তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সকল অতিথিবৃন্দ। এটা পার্সোনাল বুঝা গেল কি যার পজিশন, ঠিক আছে ঠিক আছে না, ওই যে এখন বুঝার যে আমরা ইন্ডিভিজুয়ালি যে প্রত্যেককে ইন্ডিকেট করছি এখন বুঝা আচ্ছা আমি আচ্ছা আমি স্যার এ পর্যায়ে আসলে মোহাম্মদ শরীফ উদ্দিন, রেকমেন্ডেড ফর বিসিএস পুলিশ মেরিট পজিশন, যিনি দেশসেরা প্রথম হয়েছেন, ওনাকে আজকের অনুষ্ঠানের মান্যবর অতিথিবৃন্দরা যৌথভাবে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ওনাকেও। শস্য অবস্থানও একটু বইবা আপনারা, হালকা স্ন্যাক্সের ব্যবস্থা আছে। আর এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মদরিস আলী, ফাউন্ডার মেম্বার, রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরাম। রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরাম কর্তৃক আয়োজিত আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্বর্ধিত যারা আছে, আসসালামু আলাইকুম, আদাব। আমরা সামান্য একটা আয়োজন করি, আমাদের সেই যোগ্যতাও নাই, তো এখানে আমরা আয়োজন করলে বিশেষ গুণীজন দেখা পাই এবং ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু
জানতাম পারি। এবং আমরা এইটা করছি ছোটোখাটো, আমরা চাকরিজীবী আসলাম, কিন্তু জীবন জীবিকার তাগিদায় আমরা কিন্তু মানুষের কাছে কিন্তু কিছু করতে পারছি না। তো আমাদের ইচ্ছা হইল যে আমরা এখন দেখি সরকারের বেতনভোগী ছিলাম, তাহলে তো এটা মোটামুটি বিনিময়ে আমরা একটা কিছু করছি, তাহলে এখন আমরা একটা কিছু মানুষের কাছে একটু জীবনের কিছু করার নাই। আজকে আপনারা সময় সময় আপনারা ভাই যেমন এই চেনামুখ, ওনাদেরকে সবসময় ভাই ওনাদের বক্তব্য শুনি, অনেক মূল্যবান বক্তব্য শুনি, আমরা এখান থেকে তৃপ্তিবোধ করি। আর আজকে যারা এখানে বিশেষ ক্যাডার হিসাবে আমাদের এলাকার গৌরব, আমরা এই কারণে আজকের এই আয়োজনটা করতে পারছি। ওনাদের যদি এই সফলতা না থাকতো তাহলে আমরা এই আয়োজনটা করতাম না, হয়তো অন্য দিকে করতাম। তো আমরা এলাকার মানুষ, আমরা এলাকার গৌরব, এটার অহংকার, তো ওনাদেরকে আমরা উৎসাহিত করিয়া এবং দীর্ঘায়ু কামনা করিয়া আর ওনাদের জীবনের চাকরি জীবনের সফলতা কামনা করিয়া। আর অনেক কিছু আমরা জানছি, শুনছি, কেন আমাদের কিন্তু এই অভিজ্ঞতা নাই যে আপনাদের থেকে আরও ভালো কিছু কথা যে ওনার মতো এই অভিজ্ঞতা আমরা পাই। তো আমরা শুনি এখান থেকে একটি তৃপ্তি পাই। তো শেষ পর্যায়ে আমরা সংবাদিত যারা আছেন ওনাদের দীর্ঘায়ু কামনা করিয়া এবং তাদের সফলতা কামনা করিয়া সবাইকে সাথে সাথে আমরা আজকে সকাল আসলে জুড়িও আমাদের দিয়েছিল এই পড়ালেখা এটা 2004-এ আবার तो अंधार पड़ी जो पतिलेशन बनी ना कोई जगह पे वो जो गान वो हमारे शिराज भाई संचालना अंधार पड़ी बेसी गिदान लगी জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পড়তে আমার ম্যাগাজিন করা ফেলে দেখা হইতো না ম্যাগাজিন একটা করে ইনশাআল্লাহ দোয়া করবেন, আপনারা সহযোগিতা করবেন। কারণ তুমি তারপরে আমার নিশ্চয়তা দিছিলাম যে কেন আপনি কোনো ধরনের সমস্যা হইতে না, আপনার কথার উপরে এখানে আমি যথাসাধ্য দোকান পারছি 1800 থেকে 5000 স্টুডেন্ট হয়েছে। আচ্ছা না ইমরান সিনিয়র এখান থেকে গেছে আমি আমেরিকা, এখানে টেক্সাস ভার্সিটি 2 বছর ক্লাস করছে, এখন নারী শিক্ষা থেকে আমার বাচ্চা নারী শিক্ষা ওই যে বৈষম্য যে কথাটা, এই কথাটা হয়তো শুধু আমরা রাজনৈতিক পরিচয় না, তারা আমার কাছে রাজনৈতিক কোনো পরিচয় না, এই যে সন্দেহ না যে ওদিকে না এখন তো এই যে এখন যে এটা ফেয়ার একদম তোমার দায়িত্ব যেটা এটা দিতাম পারলাম না, তুমি শেষ বিচারও করে গেছে, বিচার দিতে কত দুঃখী কথাটা হয়েছিল। চাকরি দেয় না 14 বছর পরে এসে
আধা ঘন্টার মধ্যে আমার মা তো পাই একটা জেলবি হতো আবার বুঝে এটা থাকবো আর বললে সব দেশে আইগো আছে ভবিষ্যতেও থাকবো আমেরিকার মতো জায়গাতে এখনো আছে